আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি ছাত্র যুব জনতার তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে। সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা যারা যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন, হবেন তাদের সবাইকে। সাউন্ড বাংলা এবং দৈনিক পূর্বাভাসের এই আয়োজনটির নাম আমরা দিয়েছি গণমাধ্যমের দৃষ্টিতে। এই যে গণমাধ্যমের দৃষ্টি, এই বিষয় নিয়ে কিন্তু আমরা প্রায় কথা বলি। যদিও নিয়মিত করবার জন্য যে রকমের প্রস্তুতি থাকা দরকার সেটি যেহেতু আমাদের অফিসিয়ালি নেই, সেহেতু আমরা অনিয়মিত হলেও সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা নিয়মিতই কথা বলি। সেই ধারাবাহিকতায় আমরা এমন ব্যক্তিদেরকে আপনাদের সাথে আ আলোচনার জন্য নিয়ে আসি যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন। দেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্ব, বঙ্গবন্ধু, মওলানা ভাসানী থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ আন্তরিকতার যেই ৫৬,০০০ বর্গ মাইল, সেই বিষয়টিকে ধারণ করেন দেশে বিদেশে যেখানেই থাকেন না কেন, সত্যিকার অর্থেই এই ৫৬,০০০ বর্গ মাইল থাকে তাদের হৃদয় জুড়ে। সেই ব্যক্তিদেরকে আমরা আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই, তাদের কথা আপনাদের সাথে শোনার ব্যবস্থা করে দেই। আজকে ঠিক তেমনিভাবে আমাদের সাথে অতিথি হিসেবে আমরা যুক্ত করবার চেষ্টা করেছি। আমাদের প্রিয় অভিভাবক, দেশ, মানুষ, মাটির জন্য যারা সর্বোচ্চ আন্তরিকতার সাথে নিবেদিত থাকেন তাদেরই একজন প্রকৌশলী জিয়া করিম। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য এবং আপনার দর্শক শ্রোতাদের যারা শুনছেন এবং শুনবেন এবং দেখবেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা সত্যিকার অর্থেই ঋদ্ধ হব যদি আপনার যেই আলোচনা, আপনার যে জ্ঞানগর্ভ চিন্তাভাবনা সেগুলো আমাদের সাথে আপনি শেয়ার করেন। সেই সাথে দর্শক যারা রয়েছেন তাদেরকে অনুরোধ জানাবো আজকের এই আয়োজন নিঃসন্দেহে নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ আয়োজন। কারণ আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে জ্বালানি বিষয়। জ্বালানি তেল বলেন, আপনার হচ্ছে যে এলপিজি গ্যাস বলেন। এই সময় আপনারা জানেন যে সবচেয়ে বেশি যেই চপেটাঘাতের শিকার আমরা হচ্ছি, কষাঘাতের শিকার আমরা হচ্ছি, সেই কষাঘাতের নাম হচ্ছে জ্বালানি তেল। সেই সাথে বিদ্যুতের ইতিমধ্যেই কিন্তু আমরা লোডশেডিং এর এক রকমের যন্ত্রণার শিকার হতে শুরু করেছি। এটা আপনাদের ধারণা রাখা দরকার বা ধারণা থাকার কথা যে গত ৫৪-৫৫ বছরে আমরা কিন্তু বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার দ্বারা যতটা আ আন্তরিকতা পেয়েছি বাংলাদেশকে ভালোবাসবার জন্য, বাংলাদেশের মানুষকে ভালোবাসবার জন্য, সেই আন্তরিকতা কিন্তু আমরা অন্য কোনো রাজনৈতিক নেতা বলেন, রাষ্ট্রপ্রধান বলেন অথবা দলীয় প্রধান বলেন, কারো কাছ থেকে ওই অর্থে আসলে পাইনি। তারপরেও আশায় বুক বেঁধেছে বাংলাদেশ। যদি কখনো কোনোভাবে বঙ্গবন্ধু কন্যা ফেরত আসবার সুযোগটি পান এবং দেশকে যদি সত্যিকার অর্থে গড়বার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার হাল যদি তিনি ধরতে পারেন, আল্টিমেটলি আমরা মুক্তি পেতে পারি। এই বুক আশায় বুক বেঁধেই আমাদের সময় আমরা অতিক্রম করছি এবং সেই আশায় বুক বাঁধা মানুষের সংখ্যা কিন্তু নেহাত কম নয়। প্রায় ৬ কোটি এই ভোটেই অংশ নেয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেয়নি। সেই সাথে প্রায় ২,২৮,০০,০০০ মানুষ না ভোট দিয়েছে। এই প্রায় ৯ কোটি মানুষ কিন্তু আমরা আল্টিমেটলি আশায় বুক বেঁধে আছি যে বঙ্গবন্ধু কন্যা অথবা আওয়ামী লীগ অথবা আমাদের মুক্তিযুদ্ধের চেতনার যে চিন্তা, সেই চিন্তাকে ক্যারি যারা করেন তারা অন্তত আমাদের জন্য নিবেদিত থেকে এগিয়ে আসবেন। তো প্রিয় বন্ধুরা অনেক কথা বললাম। আমরা চলে যাচ্ছি আজকের আয়োজনের সম্মানীয় অতিথির কাছে। আমরা শুরুতেই যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে জ্বালানি তেল, জ্বালানি তেল সেই সাথে বিদ্যুৎ। এই দুটির একটা চরম সংকটের মধ্যে দিয়ে কিন্তু বাংলাদেশ এই সময়টা অতিক্রম করছে। বিশেষ করে এই সরকারের ২ মাস ১২ দিন চলছে। এই যে ২ মাস ১২ দিনে আমরা জ্বালানি তেলের দাম বৃদ্ধি দেখছি, লোডশেডিং দেখছি। আপনি যদিও দেশের বাইরে থাকেন কিন্তু দেশের সর্বশেষ তথ্যটাও আপনার কাছে থাকে। তো সেই আলোকে আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার দর্শক শ্রোতাদেরকে আ এবং যারা দেখছেন এবং দেখবেন। আমার আ দীর্ঘ কর্মময় জীবনে আমি বিদ্যুৎ এবং জ্বালানি নিয়েই কাজ করেছি। আমি হ্যান্ডস অন কাজ করেছি। আ তো আমি যেটা শুরুতেই বলতে চাই সেটা হচ্ছে যে
আমরা কোথায় ছিলাম ২০০৯ সালে এবং কোথায় ২০২৪ সালে গেলাম, এইটা আগে জনগণকে বুঝতে হবে। এবং এটা বুঝতে পারলেই বোঝা যাবে কেন এই সমস্যা। আ আপনি যদি দেখেন ২০০৯ সালে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ছিল স সর্বমোট ৪৫০০ মেগাওয়াট মানে ৪৫০০ মেগাওয়াট। বাংলাদেশের জনসংখ্যা ছিল মাত্র ১৫ থেকে ১৬ কোটি। তার ৪৭% মানুষ এই বিদ্যুতের আওতায় ছিল। এবং তখন ডিমান্ড ছিল হয়তো ১০,০০০ বা ১০,০০০ মেগাওয়াট। কিন্তু সরকার সেইটা যোগান দিতে ব্যর্থ হয়েছিল। তখন জামাত বিএনপি জোট ক্ষমতায় ছিল। ১৯০৯ সালে যখন বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা গ্রহণ করেন, উনি এই সেক্টরটাকে হাত দেন। কেন হাত দেন? কারণ হচ্ছে যে বাংলাদেশের বা পৃথিবীর যেকোনো জায়গায় আপনি দাঁড়িয়ে থাকেন না কেন, এটার একটা হচ্ছে বিদ্যুতের সঙ্গে জিডিপির একটা নিবিড় সম্পর্ক আছে। বিদ্যুৎ উৎপাদন যখন বাড়ে, তখন শিল্প, সেবা, নগরায়ন দ্রুত বৃদ্ধি পায় এবং এইগুলি বৃদ্ধি যখনই পাবে, তখনই আপনার বিদ্যুৎ উৎপাদন বাড়বে। যার জন্য এটার অংশ হিসাবে উনি যখন ক্ষমতা ছেড়ে দেন, তখন আ আমি তখনও রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি অথবা রামপাল এইগুলি অনলাইনে আসেনি। এর বাইরে যেটা ছিল, আমি যদি একটু দেখাতে পারি দর্শকদের, অ্যাজ অফ টুডে উনি যেটা করেছিলেন, আ যে আ আপনি যদি এই জিনিসটা শেয়ার করেন, আপনি যদি পিডিবির ওয়েবসাইটে এখন যান, এখন দেখবেন যে এখানে ২৮,৯১৯ মেগাওয়াট ইনস্টলড আছে। যেটা ছিল মাত্র ৪৫০০। সেইটা থেকে উনি ১৯,০০০ এর মতো। এরপরে যদি অন্য যে কোল প্ল্যান্টগুলি এবং নিউক্লিয়ার প্ল্যান্টগুলি এড করেন, তাহলে দাঁড়ায় যে ৩৫,০০০ মেগাওয়াট। এই ৩৫,০০০ মেগাওয়াট হওয়ার জন্যই বাংলাদেশে যেমন শিল্প কলকারখানা বেড়েছে, আপনার প্রচুর ইপিজেড হয়েছে, আপনার মেট্রো রেল হয়েছে, এইটার বিদ্যুৎ নগরের যে স্থাপনাগুলি হয়েছে, এইটায় ব্যবহার হচ্ছে, কলকারখানায় ব্যবহার হচ্ছে। এর বাইরে যদি দেখেন যে প্রযুক্তির যে ব্যবহারগুলি, ইন্টারনেট যে ব্যবহার, অথবা এটি হতো না, গ্রামে প্রতিটা ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে গেছে এবং কৃষকরা যেমন উপকৃত হচ্ছে এই বিদ্যুতে থাকার জন্য এবং জ্বালানি থাকার জন্য। এই কারণেই আমাদের জিডিপি 7% বা 7.5% এ গিয়েছিল। কিন্তু বর্তমান জিডিপি এটা নেমে আসছে আবার 3.5 অথবা 4%। এটার একটাই কারণ যে আমরা বাংলাদেশের সরকার এখন যারা ক্ষমতায় আছে এবং এর আগে যারা ক্ষমতায় ছিল, এই সেক্টরটাকে নজর দেয়নি এবং এখন যার জন্য এই সমস্যা দেখা দিচ্ছে। প্রচুর আপনার লোডশেডিং হচ্ছে ঢাকা শহরে। আ ছোট এবং মাঝারি শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এখন এই বিদ্যুতের অভাবে যেটা ঘন ঘন লোডশেডিং হবে, জ্বালানি আমদানি নির্ভর পরিস্থিতি আরো জটিল করে তুলবে। এই সংকট থেকে উত্তরণের জন্য জ্বালানিতে বৈচিত্র্য আনতে হবে। নবায়নযোগ্য বিদ্যুৎ আনতে হবে। সেই ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যার একটা পরিকল্পনা ছিল, সেটা হচ্ছে যে আ আপনার রিনিউয়েবল এনার্জি, সোলার এনার্জি। এই সোলার এনার্জি আপনি হয়তো জানেন কিনা জানি না, ৫,০০০ মেগাওয়াট আসার কথা ছিল ২০২৫ থেকে ২৬ এর ভেতরে, যেটা ইউনূস সরকার এসে ওই প্রজেক্টটা বন্ধ করে দেয়। যার জন্য আমাদের এই যে লোডশেডিংটা দেখছেন, এটারই প্রতিফলন। আর আরেকটা হচ্ছে যে বাংলাদেশের ওই ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত শুধুমাত্র বেশিরভাগ ছিল এলএনজি, আর কিছু ছিল আপনার ওগুলোকে কম্বাইন্ড সাইকেল বলে। আর ছিল হচ্ছে হাইড্রো। এর বাইরে পাওয়ার প্ল্যান্ট ছিল না। এইগুলির জন্য যেটা লাগে সেটা হচ্ছে যে দূরদর্শিতা, আপনার অর্থের যোগান দেওয়া দরকার হয়। এর বাইরে হচ্ছে যে একটা ভিশন থাকা দরকার যে আমি কোথায় নিয়ে যাব দেশকে। সুতরাং এইগুলি বিচার পর্যালোচনা করলে এখন বর্তমান গ্রামে দেখা যায় ১০ থেকে ১২ ঘন্টা আপনার বিদ্যুৎ থাকে না।
এতে হুম, বর্তমানে ডিমান্ড আছে, পিক ডিমান্ড হচ্ছে প্রায় ১৯,০০০ থেকে ২০,০০০ মেগাওয়াট। সরকার যোগান দিতে পারছে আমার জানা মতে ১২ থেকে ১৩,০০০ মেগাওয়াট। কিন্তু এর বাইরে আ অনেক প্ল্যান্ট আছে যে প্ল্যান্টগুলি বন্ধ হয়ে যেতে পারে। কারণ হচ্ছে যে তাদের জ্বালানি যে ফুয়েলটা ব্যবহার করা হয়, যে ফার্নেস অয়েল, সেইটা সরকার সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে। সুতরাং এই অবস্থা চলতে থাকলে দেশের যে অশনিক সংকেত আমি দেখছি, এটা দুর্বিষহ হয়ে দাঁড়াবে। কৃষক সেচ প্রকল্পগুলি বন্ধ হয়ে যেতে পারে বিদ্যুতের অভাবে, বিদ্যুৎ এবং জ্বালানির অভাবে। সুতরাং এইটা থেকে আপনি যদি মনে করেন যে এইটা থেকে আমি বেরোতে চাই, তাহলে একটা সুদূর পরিসারী একটা পরিকল্পনার দরকার। এই পরিকল্পনা বা দৃঢ়তা থাকা সবার ভেতরে থাকে না। যেমন আপনি বলছিলেন শুরুতে বঙ্গবন্ধু কন্যা ভিশনারি ছিলেন এবং এইগুলিকে নজর দিয়েছিলেন, যার জন্য আমাদের অগ্রগতি হয়েছে। আপনি দেখেন গ্রামে অথবা এখন ফ্রিল্যান্সিং এ কত মানুষ, প্রায় ১০,০০,০০০ ফ্রিল্যান্সিং কাজ করে। আম ফ্রিল্যান্স উদ্যোক্তা আছে ১০ লক্ষের মতো। এর বাইরে এদের সঙ্গে কাজ করে আরো বেশি। শুধু ১০,০০,০০০ ফ্রিল্যান্সিং উদ্যোক্তা আছে। এইটা হতো না যদি বিদ্যুৎ এবং জ্বালানি সমস্যা সমাধান না হতো। তার মানে আপনি যখন বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে, প্রতিটা দোরগোড়ায় বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন, তেমনিভাবে আপনার অবকাঠামোর উন্নয়ন করেছেন, আপনি ফাইবার অপটিক্স কেবল রান করেছেন গ্রাম অঞ্চলে। টাওয়ার বসিয়েছেন যাতে সিগন্যাল ঠিকমতো থাকে। এই যে অবকাঠামোর উন্নয়ন হয়েছে, যার জন্য একজন মানুষ গ্রামে বসেও ফ্রিল্যান্সিং করতে পারছে এবং কৃষকরা সঠিক সময়ে সমস্ত কিছু পূর্বাভাস পাচ্ছে, যে আবহাওয়ার যে পূর্বাভাস, যে এই যে আপনি দেখেন যে আম সিলেট অথবা হাওড় অঞ্চলে যে সমস্ত ধান আন পানির নিচে চলে গেল, এটার একটাই কারণ হচ্ছে যে এই সরকার এই দিকে নজরদারি করেনি। তাদের এই দূরদর্শিতার অভাব ছিল। এবং এই দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা কেন আমি বলছি, কারণ হচ্ছে যে একটা পাওয়ার প্ল্যান্ট বিল্ড করতে গেলে প্রায় ৫ থেকে ৬ বৎসর, ৭ বৎসর লেগে যেতে পারে। সুতরাং আপনাকে ইনিশিয়ালি যেটা করতে হবে, আপনার শর্ট টার্ম যেটা, সেটা সলিউশন এ আনতে হবে। আপনি ডিজেল জেনারেটর খুব কুইক বসাতে পারেন, সেইগুলি বসাতে হবে এবং লং টার্ম এ আপনি চলে যাবেন যে আপনি কোল অথবা নিউক্লিয়ার অথবা আম হাইড্রো করেন, অথবা যদি আপনি সোলারে যান, সোলারও কুইক হতে পারে। এইগুলিতে যেতে হবে। কিন্তু বৈচিত্র্য আনতে হবে ডেফিনিটলি। আপনি একটা সোর্সের উপর নির্ভর করতে পারেন না। যদি যেটা ফার্নেস অয়েল ব্যবহার করে দেয়, এই যুদ্ধ তো আগেও ছিল। তাহলে আমাদের সমস্যা ছিল না কেন? সমস্যা ছিল না এই কারণে যে বঙ্গবন্ধু কন্যা knew how to manage it এবং ক্রাইসিস ম্যানেজমেন্ট এ উনি অসম্ভব পারদর্শী ছিলেন। এবং কিভাবে কোথা থেকে আনতে হবে ওইটা জানতেন। এইগুলির কারণে এই সমস্যাগুলি হয়নি এবং ওনার যে ভিশন এবং মিশন ছিল, যার জন্য এই সমস্যা আমরা যেমন দেখিনি এবং সমস্যা উত্তরণও কুইক হয়েছে। আমরা প্যান্ডেমিক দেখেছি। প্যান্ডেমিকের ভেতরে তো আমাদের এই সমস্যা পড়িনি। সুতরাং এইগুলি আগে দিতে হবে। যেমন আরেকটা হচ্ছে যে লোড ম্যানেজমেন্ট করতে হবে। জরুরি ভিত্তিতে আমদানি করতে হবে জ্বালানি। আ আপনার এলএনজি থেকে শুরু করে যেগুলি আছে সেগুলি আমাদের আম এগুলি সমাধান করতে হবে। আ আপনার পরনির্ভরশীল থেকে বেরিয়ে আসতে হবে। কারণ আপনি যদি সোলার এবং উইন্ড, আপনি ধরেন যে সমস্ত অঞ্চলগুলি বিশেষ করে ভোলা অথবা হাতিয়া ওইদিকে যদি আপনি আম উইন্ড টারবাইন বসান, তাহলে আপনার বিদ্যুতের ওই এরিয়ার সমস্যা হওয়ার কথা না। সুতরাং এইগুলি সবই আমাদের প্ল্যানে ছিল, যার কারণে বলা হচ্ছিল যে ২০৪১ এ বাংলাদেশ উন্নয়নশীল দেশে পৌঁছাবে। এই সবই পরিকল্পনার অংশ, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে ছিল। কিন্তু এইগুলি সবই পরিবর্তন হয়েছে যে গত ইনুসান গং যখন আসলো, তখন তারা অনেক প্রজেক্ট বাতিল করে দিয়েছে এবং তারা এই দিকে কোনো নজরদারি করেনি। কারণ ধরেন আপনার একটা গাড়ি আছে অথবা বাড়ি আছে অথবা আপনার একটা কলম আছে। আপনার মনে থাকার কথা, ছোটবেলায় আমি জানি না আপনারা দেখেছেন কিনা, আমরা কালি ভরতাম কলমে, সেই কালি জি, দিয়ে লিখতাম, রাইট? এখন জি। আপনি যদি কালি না ভরেন, তাহলে এই কলম দিয়ে কি আর লিখতে পারবেন? পারবেন না। এখন এই সরকার মানে এই সরকার তো ২ মাসের ১২ দিন ৫ দিন আছে। এর আগের যে সরকার ছিল, তারা যে রুটিন মেইনটেন্যান্স গুলি করার কথা ছিল এই বিদ্যুৎ খাতে, সেইগুলি করেন নাই। না করার জন্য এখন ওই প্ল্যান্টগুলি
চালাতে পারছেন না, আবার অন্যদিকে জ্বালানি যেটা ফার্নেস অয়েল যেটা সেটাও সরবরাহ যোগান দিতে পারছে না। সুতরাং এই দুই সমস্যা এক হয়ে এখন বাংলাদেশে মানুষকে লোডশেডিং এর ভুগতে হচ্ছে। সুতরাং এইটা আমি দেখি যে এই সরকার একটা ব্যর্থ সরকার। আপনি যদি দেখেন, গুগল করেন, দেখবেন 2001 থেকে 2005 পর্যন্ত তারেক রহমান সাহেব নিজেই বলেছেন, আপনারা সন্ধ্যায় মলে বিদ্যুৎ চাবেন, আবার বাসায় বিদ্যুৎ চাবেন, এটা সম্ভব না, কেউ দিতে পারবে না। এই অসম্ভবকে সম্ভব করিয়ে দিয়েছিলেন বঙ্গবন্ধু কন্যা। আবার যখন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বাংলাদেশকে লোন দিল না পদ্মা সেতুর জন্য, তখন উনি নিজ উদ্যোগে নিজের অর্থায়নে করে দেখালেন। সুতরাং এই যে নিজের পায়ে দাঁড়ানো বা বাঙালি, আমি একটা জিনিস মাঝে মাঝে বলি, এটা অনেক আগের কথা, পুরোনো কথা, যে হোয়াটস বেঙ্গল থিঙ্ক টুডে, হোল ইন্ডিয়া থিঙ্ক টুমরো। এটা ছিল বেঙ্গলে, সেইটা এই বঙ্গবন্ধু কন্যার ভেতরে আছে। যার জন্য উনি এইটা দেখেছিলেন যে আমাদের কিভাবে কৃষিক্ষেত্রে কৃষি স্বনির্ভর হওয়া যায়। কারণ আমাদের দেশের মানুষ ভাত খায়, 2 বেলা ভাত খায়, 3 বেলা ভাত খায়। সুতরাং কৃষিতে স্বনির্ভর, ভাতের মানে খাদ্যের যে স্বনির্ভরতা, সেটা ছিল এই কারণে যে কৃষি সেচ প্রকল্প বা কৃষিতে বিদ্যুৎ সরবরাহ করা, অথবা সারের ব্যবস্থা করা, কৃষকরা কিভাবে, এবং সেইটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে হয়েছে। আপনি দেখেন, প্রযুক্তির মাধ্যমে যদি এগুলি না হতো তাহলে কি অবস্থা হতো। জি, আমি জি। মনে আমি করি যে একটু এইগুলি একমাত্র একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং সরকারের সদিচ্ছা থাকতে হবে। এই সরকার ছিল আগে, এবং এই জ্বালানি মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি মন্ত্রী টুকু সাহেব কিন্তু এর আগেও 2001 থেকে প্রতিমন্ত্রী ছিলেন, এখন প্রতিমন্ত্রী ছিলেন, পূর্ণমন্ত্রী হ্যাঁ। পদমর্যাদা। সুতরাং তাদের কোনো অভিজ্ঞতার যেমনি অভাব, তেমনি তাদের দূরদর্শিতারও অভাব আছে। ধন্যবাদ। জি। আমরা আপনার কাছে আবারও আসবো। একটু বলে রাখি, অনেকেই প্রশ্ন করছেন, বিভিন্ন ধরনের প্রশ্ন আমার কাছে আসছে। হুম। কমেন্ট সেকশনেও অনেকের অনেক ধরনের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। আপনার কাছে একটু ডিফারেন্ট ভাবে একটা প্রশ্ন করতে চাই। কিন্তু তার আগে বলতে চাই, বাংলাদেশে এখন ওই যে আপনি যে বললেন প্রায় ১২ ঘন্টা লোডশেডিং হয় বিভিন্ন এলাকায়। আপনার জানা আ যেহেতু আপনি জ্বালানি নিয়ে কাজ করেন, আপনার জানা আছে যে বঙ্গবন্ধু কন্যা শতভাগ বিদ্যুতের আওতায় এনেছিলেন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের এলাকাগুলোকেও। জি। আমাদের মেহেন্দিগঞ্জ, আমি যে এলাকার মানুষ হুম, মেহেন্দিগঞ্জ, সেখানে ১৮ ঘন্টা, ওখানে কিন্তু একজন প্রতিমন্ত্রী আছেন। হ্যাঁ? হুম, এই সরকারের একজন প্রতিমন্ত্রী ওই এলাকাতে আছেন। তো এই যে প্রতিমন্ত্রী আছেন, তারপরেও ও এলাকায় বিদ্যুৎ ১৬ ঘন্টা ১৮ ঘন্টা থাকছে না। একজন প্রতিমন্ত্রী থাকা সত্ত্বেও। হুম, তো শুধু এখানে প্রতিমন্ত্রী আছে, যেখানে প্রতিমন্ত্রী নাই বা এমপি নাই, মানে সরি, মানে মন্ত্রী নাই বা প্রতিমন্ত্রী নাই, সেখানে কি অবস্থা? এমপিরা ওখানে ওরাইল দিয়ে কান্দে এলাকার লোকজনের সাথে। দেখায় যে আমরাও আসলে চেষ্টাটা করছি। এই যে ওরাইল দিয়ে কান্নাকাটি করছে এমপিরা, এই বর্তমানে উত্তরণের জন্য অনেক ধরনের পরিকল্পনা ডাক্তার জাহেদ দেখাচ্ছে, মাহাদি আমিন দেখাচ্ছে, তারেক রহমানের উপদেষ্টা যারা আছেন তারা দেখাচ্ছেন। এই যে একের পর এক পরিকল্পনা দেখাচ্ছেন। কিন্তু সেই পরিকল্পনা ২ মাস অতিক্রম করে ৩ মাসে পড়লেও আমরা কিন্তু আল্টিমেটলি এখান থেকে কোনো সুফল জনগণকে পেতে দেখছি না। বরং এলপিজি গ্যাসের দামটা বেড়েছে। দেখেছেন হয়তো আপনি নিশ্চয়ই, যে হুম, হুম। গণমাধ্যমে এসছে। এই যে এলপিজি গ্যাসের দাম বেড়েছে, এই ব্যাপারে আপনার স্পেশাল করে বা আলাদা করে বা ভিন্ন চিন্তা থেকে এটার উত্তরণের বিষয়টা একটু জানতে চাই। জনগণ আসলে বুঝতে চায় যে আসলে এলপিজি গ্যাসের দামটা কেন বেড়েছে? এবং এখানে এই সংকটটা উত্তরণের জন্য বঙ্গবন্ধু কন্যা হলে কিভাবে করতেন? আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি তাহলে কিভাবে করতেন? অথবা বর্তমান সরকার কেন ব্যর্থ হচ্ছে? আচ্ছা, আপনাকেও জি, ধন্যবাদ। যেমন ধরেন আপনার মনে আছে ইনুস সরকার যখন ক্ষমতায় গ্রহণ করে, তারপরে বিডার যিনি চেয়ারম্যান আশিক চৌধুরী এসে বসেন, লন্ডন থেকে যেয়ে বাংলাদেশে বসেন। আরেকটা জিনিস এই ক্ষেত্রে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমি বিদ্যুৎ এবং জ্বালানি বিষয়ে কাজ করি। আমি একজন ডাক্তারকে যদি উপদেশ দেই কিভাবে সার্জারি করতে হয়, এইটা আপনারা বলবেন ওই বেটা বোকার স্বর্গে বাস করছে, এই বেটার কোনো বুদ্ধিজ্ঞান কাণ্ডজ্ঞানহীন মানুষ, তাই না? এখন ডাক্তার জাহেদ বলেন আর যারা বলেন, এরা বিদ্যুৎ বা জ্বালানি বিষয়ে কাজ করার অভিজ্ঞতা নেই। অনেকে অনেক কথা বলবে, আমি কনসালটেন্ট দিস।
আমার সঙ্গে কথা বলতে দেন, I can figure it out within 5 to 10 minutes যে আসলে তার এই ব্যাপারে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা সেটা বুঝতে হবে। আপনারা যেটা বলছিলাম যে এলএনজি, একটা এলএনজি চুক্তি করেছিল আশিক চৌধুরী, বড়, বড় করে ফলাও করে প্রচার করেছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা এলএনজি চুক্তি হয়েছে। আপনি জানেন কিনা জানি না, সেইটা যুক্তরাষ্ট্র সরকার কোনো এলএনজি প্ল্যান্ট বা পাওয়ার প্ল্যান্ট ওন করে না এক্সেপ্ট টেনেসি ভ্যালি। এখন এই এলএনজি চুক্তি যেটা করেছিল, দেখেন কিভাবে করেছে। এমন একটা কোম্পানি যাদের এখন কোনো পর্যন্ত এই কোম্পানি এস্টাবলিশড হয়েছে কিন্তু তাদের পারমিট হয়নি। যেমন পারমিট না হলে তারা প্ল্যান্ট করতে পারবে না, ১ নাম্বার। ২ নাম্বার তাদের অর্থায়ন হয়নি। তাদের $10 বিলিয়ন লাগবে যেটা এই প্রজেক্টটা চালু করতে। সেটাও হয়নি। শুধু এবং তাদের ওয়েবসাইটে সরাসরি বলা ছিল যে যদি এই ২ টার সমন্বয় হয় তাহলে তারা প্রোডাকশনে যাবে ২০৩০ থেকে ২০৩২-এ। তাহলে এই যে বাকি সময়টা, এই যে ৪-৫ বৎসর বা ৬ বৎসর, তা বাংলাদেশের মানুষ কি করবে? এইজন্য বলছিলাম যে বাংলাদেশের আপনার সোর্স ভিন্ন করতে হবে। শুধুমাত্র যে গ্যাসের উপরে ডিপেন্ড না, আবার বাংলাদেশে প্রচুর গ্যাস আছে। সেইটার বাংলাদেশের মানুষকে ব্যবহার করার সুযোগ করে দিতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার, আপনার মনে থাকার কথা ২০০১ থেকে ২০০৫ পর্যন্ত যখন যে মাহমুদুর রহমান, যিনি আমার দেশ পত্রিকার সম্পাদক, উনি তখন জ্বালানি উপদেষ্টা ছিলেন বেগম জিয়ার, এবং উনি টাটার সঙ্গে একটা চুক্তি করেছিলেন যে তাদেরকে ২৫ বছর নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করবেন এবং টাটা ইনভেস্ট করবে। তখন বঙ্গবন্ধু কন্যা এটা প্রতিবাদ করেছিলেন, বলেছিলেন যে আগে জনগণের অধিকার দিতে হবে, তারপরে আপনি অন্যকে দিয়ে দিবেন। সুতরাং দুজনের থট প্রসেসের যে ভিন্নতা দেখেন। আরেকটা হচ্ছে যে আমাদের এক্সপ্লোর করতে হবে আর কোথায় গ্যাস আছে সেইটা জনগণকে কিভাবে পৌঁছানো যায় সেইটা দেখতে হবে। তৃতীয়ত আরেকটা জিনিস দেখেন যে প্রতিটা আমি যেটা বলছিলাম সোলার দিকে নজর দেই, রিনিউয়েবল এনার্জি দিকে নজর দেই, অথবা উইন্ডের দিকে নজর দেই, তাহলে আপনার গ্যাসের চুলা তো দরকার নেই। আপনি ইলেকট্রিক চুলায় যেতে পারেন, ইলেকট্রিক বার্নারে যেতে পারেন না? সেই ক্ষেত্রে আমি বলব যে আপনি যদি সোলারকে প্রতিটা একটা বাড়ি আছে, তাই না? এই বাড়িটার গ্রামে যে বাড়িগুলি আছে, প্রতিটা বাড়িকে যদি সরকার ইনভেস্ট করে এবং এই বাড়ির রুফগুলোকে রিডিজাইন করে, তাহলে আপনি নতুন করে সোলার প্যানেলে ম্যাক্সিমাম সানলাইট পেতে পারেন, এবং সানলাইট পেলে কি হবে, আপনি ম্যাক্সিমাম হিট থেকে হলে এনার্জি আসতেছে, আবার আপনি ব্যাটারি ব্যাকআপ রাখতে পারেন। সেই ক্ষেত্রে গ্রামে অঞ্চলে মানুষকে প্রতিটা বাড়ি একটা কুড বি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার হাউস, এবং তারা এই যে বিদ্যুৎ মানে গ্রিডের বিদ্যুতের উপরে নির্ভরশীল থাকতে হবে না। সুতরাং এই ব্যাপারটা যদি বুঝতে পারে, এখন ওই যেটা বলছিলাম যে একজন ডাক্তার যদি বিদ্যুৎ জ্বালানি বিষয়ে কথা বলে বা বিদ্যুৎ বিষয়ে উপদেষ্টা হয়, তাহলে তো তাদের দ্বারা এইগুলি চিন্তা করবে না। ধরেন আপনার যে বাসাটা, গ্রামে যে বাড়িটা মেন্দিগঞ্জে, এই বাড়িটায় আপনি ছাদটাকে এমনভাবে করলেন যে ম্যাক্সিমাম সানলাইট পায়, আপনি সোলার প্যানেল বসালেন, আপনি ব্যাটারি রাখলেন। তাহলে কি হবে, দিনের বেলা যখন সূর্য থাকবে তখন আপনি বিদ্যুৎ পাচ্ছেন, আর এক্সেস বিদ্যুৎ যেটা উৎপাদন সেটা ব্যাটারিতে, আবার রাত্রিবেলা ওইটাই ব্যবহার করছেন। আবার আপনি গ্যাসের চুলা ব্যবহার না করে ইলেকট্রিক চুলা ব্যবহার করতে পারছেন। আপনি বৈচিত্র্য আনছেন। এই যে চিন্তা চেতনাটা, এইটা আপনার নিয়ে যেতে হবে, ১ নাম্বার। ২ নাম্বার, আপনি শুধুমাত্র কাতার থেকে বা এক জায়গা থেকে কেন এলএনজি আমদানি করবেন? আপনার দেখতে হবে অন্য কোথা থেকে আনা যায় এবং কম পয়সায় আনা যায়, এবং যাতে জনগণের কাছে কম পয়সায় পৌঁছাতে পারে। ১ নাম্বার হচ্ছে কম দামে আনতে হবে, ক্যারিং কস্ট কম পড়তে হবে। তার মানে ইন্ডিয়া যদি আমাদেরকে কম দামে দিতে পারে, অথবা বার্মা যদি আমাদেরকে কম দামে দিতে পারে, অথবা আ নেপাল যদি আমাদের, আমি হাইপোথেটিক্যাল বলছি কথা, যারা আমাদেরকে কম দামে দিতে পারে, আমি তাদের কাছ থেকে কম দামে আনবো, এবং সেইখানে আমি জনগণের কাছে কম দামে পৌঁছাবো, অথবা সেটা যুক্তরাষ্ট্র থেকে হতে পারে। যেখান থেকে হোক না কেন সেটা কম দামে নিতে হবে, ক্যারিং কস্ট দেখতে হবে, সব এড করে। ধরেন তখন
টাকা বোধহয় সিলিন্ডার ছিল একটা গ্যাস, এখন কেন দাম বেড়ে গেল? তা আমি যদি অল্টারনেট চিন্তা করি, যে আমি অন্য পন্থা চিন্তা করি, তাহলে বেরিয়ে আসবে যে আমি যদি দেখি যে না আমার শুধুমাত্র গ্যাসে আমি ইলেকট্রিকে চলে যাবো, সেই ক্ষেত্রে আপনার সোলার উইন্ডে হতে পারে। উইন্ডে একই জিনিস, উইন্ড যখন বাতাস থাকতেছে তখন এখন এমন একটা আছে যে কোনো জায়গায় বসানো যায়, উইন্ড টারবাইন বসানো যায়, সেইখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, বিদ্যুৎটা আপনি ব্যাটারিতে ব্যাকআপ ব্যাটারি রাখতে পারেন, সেটাও করতে পারেন। সুতরাং এই যে বৈচিত্র্য আনা, যে পাওয়ার সেক্টরে সে শুধুমাত্র একটা জিনিসের উপরে নির্ভরশীল না থাকা, কোল, অয়েল, নিউক্লিয়ার দেখেন বাংলাদেশ 33তম দেশ পৃথিবীর, এত দেশ আছে নিউক্লিয়ারে গেছে, এটার জন্য অর্থের যোগান দিতে হয়েছে না, অর্থ বিরাট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, ওইটা নিয়ে অনেক কথা হয়েছে। এটা তো কিন্তু মজার বিষয় হচ্ছে যে সমালোচকরা অলওয়েজ সমালোচনা করে। আপনি যদি দেখেন যে তারা বলে যে এইটার দাম বেশি পড়ছে, এটা $5 বিলিয়ন যদি চুরি হয়ে যায়, এইটায় প্রজেক্ট খরচ হয়েছে টোটাল $12 বিলিয়ন, তাই না? তাহলে 40% সে যদি চুরি হয় তাহলে কাজ হয়েছে কিভাবে? আর এইটার অর্থায়ন করেছে 90 ভাগই রাশিয়া। এই রাশিয়া যদি অর্থায়ন করে থাকে, তাই রাশিয়া চুরি, রাশিয়া তো বলছে যে এটা হয়নি। ১ নাম্বার। ২ নাম্বার, আপনি দেখেন রিসেন্টলি আপনি যদি এআই কে যেকোনো এআই প্ল্যাটফর্মে যে জিজ্ঞেস করেন যে এখন পৃথিবীর বিভিন্ন দেশে যে নিউক্লিয়ার প্ল্যান্ট হচ্ছে তাদের খরচ কি দামে হচ্ছে? আপনার রিসেন্টলি আমার জানা মতে স্লোভাক রিপাবলিকে যেটা হচ্ছে সেটা হচ্ছে $৬,৯২০ পার কিলোওয়াটে পড়তেছে। আমাদের যেটা পড়েছে সেটা হচ্ছে ৫,২৭৫। দেখেন ৬,৯২০ বেশি না ৫,২৭৫ বেশি? ১ নাম্বার। ২ নাম্বার দেখেন, যুক্তরাষ্ট্র যাদের প্রযুক্তি আছে, ফ্রান্স যাদের প্রযুক্তি আছে, তাদেরও ইনস্টলেশন তাদের খরচ হচ্ছে ৪,২৪০। এখন বাংলাদেশে যেখানে আপনার প্রযুক্তি নেই, আপনার নিজস্ব প্রযুক্তি না, আপনার পুরা একটা সিটি বিল্ড করতে হলো, যে অবকাঠামো বিল্ড করতে হলো, যে আপনার এক্সপার্টিসদের আনার জন্য। তাদেরকে আনলেন, তাদের থাকার ব্যবস্থা করলো, খাওয়ার ব্যবস্থা করতে হলো, তাদেরকে আবার বাংলাদেশের একটা হিউজ জনগোষ্ঠীকে ট্রেন আপ করা হলো। সুতরাং আপনার খরচ বেশি তো অবধারিত। আপনার যখন এরপরে সেকেন্ডটায় হাত দিবেন তখন আপনার খরচ কিছুটা কমে যাবে, কারণ আপনার একটা জনগোষ্ঠী যারা এই ব্যাপারে অলরেডি যাদের এক্সপেরিয়েন্স হয়ে যাচ্ছে। সুতরাং এই অবস্থায় বিচার করলে দেখা যায় যে বাংলাদেশের খরচ বেশি হয়নি। এইটা হচ্ছে নিন্দুকেরা যেটা বলা সেটা বলে যায়। এই হচ্ছে যে আমি দেখি। সুতরাং বৈচিত্র্য আনতে হবে। ধরেন একটা নিউক্লিয়ার প্ল্যান্ট থেকে আপনি একটা নিউক্লিয়ার প্ল্যান্ট চলবে প্রায় ৬০ বছর, তারপর রিসার্টিফিকেশন হলে টোটাল ১০০ বছরের মধ্যে। ১০০ বছরের জন্য আপনি যে টাকাটা খরচ করলেন এটা ওয়ার্থি, এবং আপনার এটা বিদ্যুৎ খরচ কম, আপনার ক্লিন এনার্জি, আপনার কার্বন এমিশন হচ্ছে না। সুতরাং এইখানে আর মোর সেফার। এবং আরো একটা মজার বিষয় হচ্ছে যে আপনি যখন একবার ফিউল ঢুকাবেন তখন ১৫ থেকে ১৮ মাস আপনার চলবে। তারপরে আবার রিফিউলিং এর জন্য আপনার ৩০ দিন থেকে ৪৫ দিন সময় লাগে। রিফিউল করে আবার করবেন, আবার এইভাবে চলবে, এবং এটার লাইফ স্প্যান হচ্ছে ৬০ বছর, তারপরে রিসার্টিফিকেশন টোটাল ১০০ বছরের মতো। তো চিন্তা করেন, এবং সেটা নিয়েও সমালোচনা। আপনি কোথায় যাবেন? আপনি মানুষকে স্বাচ্ছন্দ্যে করে দেয় যে ব্যাপারটি হয়েছে, মানুষকে ইজি করে দেওয়া, যে মানুষটা করে দিলেন। ধরেন ডিজিটালাইজেশন এ যে জিনিসটা হয়েছে, আপনি দেখেন ডিজিটাল আইসিটি ক্ষেত্রে প্রায় ১০ লক্ষ, যেটা বলছিলাম, উদ্যোক্ত হয়েছে। জি। গভর্নেন্স সেবা হয়েছে। তার মানে কি সরাসরি সেবা অনলাইনে আসছে, এবং কৃষকদের জন্য সার, বীজ এইগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের হেল্প করা হয়েছে। মানব সম্পদ, দেশের শিক্ষা দক্ষতা, এই ক্ষেত্রেও প্রচুর ডিজিটালাইজেশন হয়েছে বিদ্যুতের। আপনি দেখেন যখন প্যান্ডেমিকের মতো একটা মহামারী, সেখানে আপনার যেমন ইন্টারনেটের ব্যবহার ছিল, এবং বাচ্চারা বাসায় বসে ক্লাস করতে পারছে। যদি বিদ্যুৎ না থাকতো তাহলে বাসায় বসে ক্লাস করতে পারতো? তাহলে এই যে মানুষটা এই করলেন, অবকাঠামোর উন্নয়ন হয়েছে। চ্যালেঞ্জ তো অবশ্যই সবসময় থাকবে, কিন্তু চ্যালেঞ্জ মোকাবেলার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে স্থিতিশীল গভর্নমেন্ট এবং ভিশনারি একজন নেতা।
এই ভিশনারি আমি বঙ্গবন্ধু কন্যাকেই দেখি। এর বাইরে আমি কাউকে এখন পর্যন্ত দেখি না যে ওনার মতো ভিশনারি আছেন, যিনি এই যেকোনো ক্রাইসিসে এই সমস্যার সমাধান করে দিয়েছেন। প্রচুর হাইটেক পার্ক হয়েছে প্রযুক্তি বিষয়ে। আ আবার ট্রেনিংও দেওয়া হয়েছে প্রচুর মানুষকে। এই যে অবস্থা, এটার উত্তরণে একমাত্র ইয়া হচ্ছে যে আপনি যিনি এই ব্যাপারগুলি পারবেন তাকে নিয়ে আসতে হবে। আরেকটা জিনিস দেখেন যে মজার বিষয় হচ্ছে যখন এটা কিন্তু বশির আহমেদ যিনি ইউনূসের বাণিজ্য উপদেষ্টা ছিলেন উনি স্বীকার করেছেন যে বঙ্গবন্ধু কন্যা যখন চলে যান তখন বাংলাদেশে ঋণের পরিমাণ ছিল ২ লক্ষ কোটি টাকা। ঠিক তো? আপনি দেখবেন একটু গুগল করে দেখবেন ২ জি, লক্ষ জি, জি। এবং হুম, সেইটা হ্যাঁ, হ্যাঁ। দাঁড়িয়েছে ওনারা যখন ছেড়ে দেয় বর্তমানে সেটা ২৩ লক্ষ কোটি টাকা। এটা বেড়েছে কত পার্সেন্ট? ১০৫০% বেড়েছে। কেন? তারা তো কোনো মেগা প্রজেক্ট করেনি। তারা মেট্রো রেলের মতো একটা প্রজেক্ট করেনি, অথবা কর্ণফুলী টানেল করেনি, অথবা পদ্মা সেতু করেনি, ফ্লাইওভারগুলি করেনি, থার্ড টার্মিনাল করেনি। তাহলে তাদের আ লোনের পরিমাণ কেন বাড়বে? এখন আমি মাঝে মাঝে একটা জিনিস বলি সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে ক্যারেক্টার অ্যাসাসিনেশন যেটা দেখি ৭৫ এর পরবর্তীতেও দেখেছি, এখনো দেখছি। আপনি একটা বই আছে দরবারে জহুর নামে জহুর হোসেন চৌধুরীর বইটা পড়ে দেখবেন। জি। হুম। ওইটার ভেতরে জহুর হোসেন চৌধুরী লিখছেন যে এটা ১৯৭৮ অথবা ৭৯ এর ঘটনা। শাপলা চত্বরে উনি পিপলস লীগের সম্মেলনে দাঁড়িয়ে ডক্টর আলী মাল রাজি বলছেন যে ১৯৭৫ সাল পর্যন্ত বাংলাদেশে কোটিপতির সংখ্যা ছিল মাত্র ৫ জন। হুম। ১৯৭৮-৭৯ সালে যখন উনি বক্তব্যটা দিচ্ছেন, আমার সালটা এক্সাক্টলি মনে নেই। তখন বাংলাদেশের কোটিপতির সংখ্যা এসে দাঁড়ায় প্রায় ৮০ জনের উপরে। তো উনি প্রশ্ন রেখেছিলেন, তাহলে কি আওয়ামী লীগ নেতারা কম্বলের ভিতরে উকুন মেরেছিল? উনি যখন বক্তব্য দিয়ে নিচে নেমে আসেন, তখন জহুর হোসেন চৌধুরী সহ অনেক সাংবাদিকরা উনাকে ধরেন যে, "আপনার মতো একজন সাংবাদিক এই কথা কিভাবে একজন বর্ষীয়ান রাজনীতিবিদ পার্লামেন্টারিয়ান এই কথা কিভাবে বলে?" তো বলে যে, "এই যে বাংলাদেশ ব্যাংকের হিসাব।" আপনি দেখেন গত ২০ মাসে কত নূতন কোটিপতি হয়েছে। আপনাকে লোনের যে হিসাবটা দিলাম যে ২ লক্ষ কোটি টাকা লোন, সেখান থেকে ২৩ লক্ষ। তাহলে চুরি কোথায় হলো? ব্যাপারটা দেখেন। তখনকার বলা হয়েছে যে চুরি হয়েছে বঙ্গবন্ধুর, অথচ সেখানে কোনো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। আর এখন উল্টা দেখছি। ব্যাপারটা হচ্ছে যে মানুষের আই ওয়াশ করার যে একটা ন্যারেটিভ দাঁড় করানোর কথা, যেটা তারা বারবার বলছিল যে ২৬ লক্ষ ভারতীয় কাজ করে। একটা ভারতীয় হিসাব দিতে পেরেছে? ১ নাম্বার। ২ নাম্বার দেখেন, তারা বলেছে বঙ্গবন্ধু কন্যা অসম চুক্তি করেছে। একটা চুক্তি বাতিল করেছে বা একটা চুক্তি দেখাতে পেরেছে যে এটা খারাপ? বাংলাদেশে আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে বাংলাদেশের আয়তন ৫৬, বাংলাদেশের আয়তন ৫৭,২৭০ বর্গ মাইল এখন। আয়তন বেড়েছে, আপনি কি জানেন? কেন জি। বেড়েছে জানেন? এই যে বঙ্গবন্ধু পুনর্জন্ম, হ্যাঁ। হ্যাঁ, তাহলে দেখেন আবার সমুদ্র বিজ্ঞান। ইন্ডিয়াকে কোর্টে নিয়ে গেছে। ইন্ডিয়াকে কিন্তু কোর্টে নিয়ে গেছে যে সমুদ্রের জন্য, এবং সেটা বিজয় হয়ে আসছে বাংলাদেশ। এই যে ব্যাপারগুলোতে এইগুলো কি এগুলো কি নত না জানু পররাষ্ট্রনীতি, না এইটা চোখে চোখ রেখে কথা বলা? সো আপনারা যারা দেশে বসে দেশের ভেতরে থেকে মুক্তিযুদ্ধের কথা বলছেন, ৭১ এর কথা বলছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার ভাষা দিয়ে প্রকাশ করতে পারব না। আপনারা যে কাজটি করছেন আমরা করতে পারছি না। আ হয়তো ৯০ এর আন্দোলনে আমরা যুক্ত ছিলাম, আমরা করেছি তখন। কিন্তু এখন আমাদেরও বয়স হচ্ছে। আ কিন্তু আমরা দেশের বাইরে, কিন্তু আপনাদের অসংখ্য ধন্যবাদ, এবং আপনার দর্শক শ্রোতা এবং আপনার সহধর্মিণী যিনি আমি মাঝে মাঝে দেখি উনি খুব ভালো কথা বলেন। এই যে কাজগুলি করছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি। প্রিয় দর্শক, শুনছিলেন প্রকৌশলী জিয়া করিম এর বক্তব্য, তার আলোচনা শুনছিলেন। অনেক আ তথ্যপূর্ণ কথা আমরা ইতিমধ্যে শুনেছি। আপনারা জানেন যে নতুন প্রজন্ম কিন্তু বারবার অভিভাবকহীন হয়েছে। একবার অভিভাবকহীন হয়েছে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। প্রায় ৩০ লক্ষ অভিভাবক আমরা হারিয়েছি। শুধু ৩০ লক্ষ অভিভাবক হারাইনি, আমরা বীরশ্রেষ্ঠ হামিদুর, মতিউরের মতো মানুষদেরকে হারিয়েছি। তারপরে ৭৫ এ এসে আমরা আরেকবার অভিভাবক শূন্য হয়েছি, অভিভাবকহীন হয়েছি। এবং এই যে অভিভাবকত্ব থেকে আমাদেরকে বিভিন্নভাবে বঞ্চিত করবার চেষ্টাটা শুধু দেশেই হয়নি, দেশের বাইরেও হয়েছে। দেশে এবং দেশের বাইরের ষড়যন্ত্রের কারণেই আমরা কিন্তু ২৪ এ একটা আন্দোলনের নাটক দেখেছি। যে আন্দোলনের নাটকের মধ্য দিয়ে
আমরা দেখলাম হাসনাতদের মতো এই সব আমাদের গ্রাম অঞ্চলে বলে মায়ের পরে ছাবিতানা বাবু ছেলে করে বাবুয়ানা। এই টাইপের ছেলেরা এমপি হয়ে গেছে। দিন শেষে আপনার আমাদের কিন্তু জীবনের কোনো রকমের আলো দেখা আমরা পাইনি। বরঞ্চ কি হয়েছে? আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমার বিরুদ্ধে আমার উপরে হামলা হচ্ছে, আপনার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনার ঘরবাড়ি দখল হচ্ছে। এভাবে আমরা প্রায় ১০ কোটি মানুষ যেখানে যেভাবে পেরেছি কোনো না কোনোভাবে বাঁচার চেষ্টা করছি। কিন্তু আমরা এই ১০ কোটি মানুষ যেন এক রকমের উদ্বাস্তু। কেন হয়েছে আমাদের এই পরিণতি? কারণ আমরা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা স্বাধীনতার পক্ষে, আমরা জাতীয় সংগীতের পক্ষে, আমরা জাতীয় পতাকার পক্ষে। আমরা শুধু এই বিষয়ের পক্ষেই নয় যে নিজেরা ভালো থাকবো। আমরা বলতে চাই সবাইকে নিয়ে ভালো থাকবো। কিন্তু কিছু লোভী ছিল যারা জুলাইতে বলেছিল কোটা দূর করতে হবে। আমরা কোটা চাই না। তাহলে কোটা না থাকলে কি করতে হবে? একটা আন্দোলন করতে হবে। আন্দোলন করলে কে ভালো থাকবে? ভালো থাকবে হাসনাত, ভালো থাকবে সার্জিস, ভালো থাকবে নাহিদ, ভালো থাকবে আক্তার, ভালো থাকবে জঙ্গি ক্যাটাগরিতে যারা রাজনীতির নামে রাজনীতিকে প্রশিক্ষণের মধ্য দিয়ে আত্মস্থ করেছে তারা। এবং আমরা কিন্তু দেখলামও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে সেই গেমটা খেলে গেল যুদ্ধাপরাধীরা। যারা বাংলাদেশ চায়নি, যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করেনি, তারা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংসদে গিয়েছে প্ল্যাকার্ড হাতে নিয়ে। সেই প্ল্যাকার্ডে লেখা মুক্তিযোদ্ধারা গাদ্দার। তাহলে কি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন? জিয়াউর রহমান যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকেন তাহলে তার ছেলে কেন এটার প্রতিবাদ করলো না? কেন সংসদীয় যে আইন আছে, যে রুলস আছে, সেই রুলসের মাধ্যমে এদের বিরুদ্ধে অ্যাকশন নিল না? এমন অসংখ্য প্রশ্ন কিন্তু আপনারাই আমাদেরকে করছেন। আমরা যারা লেখালেখি করছি, রাজপথে কথা বলছি, আপনারাই আমাদেরকে প্রশ্নগুলো করছেন। যারা প্রশ্ন করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রশ্নের আলোকে আমি আজকের আয়োজনের সম্মানীয় অতিথি আমাদের প্রিয় অভিভাবক জনাব জিয়া করিমের কাছে প্রশ্ন করতে চাই। আচ্ছা, এই যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের অর্জন জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদে যখন যুদ্ধাপরাধীরা যাচ্ছে তখন তারা প্ল্যাকার্ড নিয়ে যাচ্ছে, সেই প্ল্যাকার্ডে লেখা মুক্তিযোদ্ধারা গাদ্দার। এটাতে আপনি কিভাবে দেখেন? এটার বিশ্লেষণ কি? এবং সেই সংসদ নেতা হচ্ছেন মুক্তিযোদ্ধার সন্তান। এই বিষয়গুলোকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি ছোট্ট আরেকটা এড করে দেই, সেটা সুবিধা হবে। আ সেটা হচ্ছে যে বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী ২০০৯ পর্যন্ত ছিল মাত্র ৪.৫ লক্ষ। ২০২৫ এ এসে সেইটা দাঁড়ায় আ প্রায় আপনার ২ লক্ষ, মানে এটা বাংলাদেশের প্রায় ৭৭% মানুষ, মানে ১৮ কোটি যদি হয়, ১৮ কোটির ৭৭% মানুষ ইন্টারনেট ব্যবহার করছে এবং প্রযুক্তি ব্যবহার করছে। এটা ছিল পার্থক্য এবং এটার জন্য প্রচুর অবকাঠামো হয়েছে। এখন আসেন যে বর্তমানে যে অবস্থা চলছে, যে আমি মাঝে, মাঝে এই প্রশ্নটা, আপনি যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নই আমি হাবিব ভাইকে জিজ্ঞেস করেছিলাম। উনি কোনো কথার উত্তর দিতে পারেননি। হাবিবুর রহমান যিনি বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। আমি বললাম, ধরেন এই যে ৪ বীরশ্রেষ্ঠ, কি কারণে? তারা আমাদের স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছে। এই ৭ জন বীরশ্রেষ্ঠ তো আ এদের একজন তো জিয়াউর রহমান হতে পারতেন। কেন? জিয়াউর রহমানও তো যুদ্ধে গেছেন, সেক্টর কমান্ডার ছিলেন। তাহলে আপনারা কেন এটার প্রতিবাদ করলেন না? বা বঙ্গবন্ধুর মোরালে যখন পেশাব করা হয়, তখন আপনার কি লাগে না যে এইটা এইটা আম জিয়াউর রহমানের মাথায় পেশাব করা হচ্ছে বা মুক্তিযোদ্ধাদের মাথায় পেশাব করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর ওনারা দিতে পারেন না। কারণ হচ্ছে যে ৭৫ এর একটা হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, আরেকটা হচ্ছে তার রাজনীতি। ৭৫ এর পরবর্তীতে জিয়াউর রহমান সহ যখন রাজনীতিতে আসেন, তখন উনি কাদের নিয়ে রাজনীতি করেছেন? আমি উনার মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কটাক্ষ করছি না। উনি মুক্তিযোদ্ধা ছিলেন, সেক্টর কমান্ডার ছিলেন। উনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যুদ্ধের ডাক দিয়েছিলেন। এটা আমি অস্বীকার করি না। আমি কোনো অবস্থায়, যারা অস্বীকার করে তার আমি প্রতিবাদ করি। কিন্তু আপনাকে দেখতে হবে রাজনীতিতে উনি কাদেরকে নিয়ে আসলেন? যে গোলাম আজম নিজামী, যাদের নাগরিকত্ব বাতিল করা হয়েছিল, যাদেরকে
যারা পাকিস্তানে ছিলেন। নট অনলি দ্যাট, বাংলাদেশের কনস্টিটিউশনে ছিল যাদের সহযোগী সংগঠন হিসেবে, যারা ১৬ই ডিসেম্বর সারেন্ডার করলো যে পাকিস্তান সেনাবাহিনী, তখন ওই তাদের সহযোগী সংগঠন হিসেবে জামাত ইসলামী, নিজাম ইসলামী পার্টি সবার নাম ছিল। কিন্তু সেইগুলিকে উনি চেঞ্জ করে পঞ্চম সংশোধনীর মাধ্যমে ওইটা পরিবর্তন এনে ধর্মীয় রাজনীতির পুনরুত্থান করালেন এবং শাহ আজিজ সহ সমস্ত মুসলিম লিগারদেরকে উনি রাজনীতিতে ওনার দলে নিয়ে আসলেন। সুতরাং এখন যারা বিএনপির নীতি নির্ধারক আছেন, এই নীতি নির্ধারকের বেশিরভাগ অংশ হচ্ছে স্বাধীনতা বিরোধী। এই যার কথা বলছিলাম, জ্বালানি মন্ত্রী, যারা বিদ্যুৎ এবং জ্বালানি মন্ত্রী, ওনার বাবা কুখ্যাত একজন রাজাকার সিরাজগঞ্জের। এখন আমির খসরু মাহমুদের বাবা কুখ্যাত রাজাকার। আপনার মির্জা ফখরুল ইসলামের বাবা কুখ্যাত রাজাকার। সুতরাং এখন উনি যাদের ভেতর যে উনি নিজে মুক্তিযোদ্ধার সন্তান তারেক রহমান, কিন্তু ওনার পাশের যে মানুষগুলি আছেন যারা নীতি নির্ধারক, তাদের বেশিরভাগ হচ্ছে স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধকে বারবার কলঙ্কিত করার জন্য। আপনি দেখেন হাদির মতো একটা ছেলে, হাদিকে, হু ইজ হাদি, হোয়াট ইজ হিজ কন্ট্রিবিউশন ফর দিস নেশন? হাদিকে হত্যা করে পরিকল্পিতভাবে এই জামাত শিবির, এবং তারা প্রথম কার দিকে আঙ্গুল তোলে? একজন মুক্তিযোদ্ধার দিকে। সে কে? মির্জা আব্বাস। তারা মির্জা আব্বাসের দিকে আঙ্গুল তুলেছে মুক্তিযোদ্ধাদের দিকে। এটা ছিল তাদের টার্গেট। না হলে দেখেন এখন নাসিরুদ্দিন পাটোয়ারিও বলছে সে শিবিরের সাথী ছিল। সবই তো শিবিরে। তাছাড়া বঙ্গবন্ধু কন্যা যেটা বলেছিলেন যে এরা শিবির, তখন অনেকে বিশ্বাস করেনি। এখন তো দেখতে পাচ্ছেন তারা কার সঙ্গে জোট বাঁধলো। সুতরাং তার কাছ থেকে এটা ভালো কি আশা করতে পারে? এইটা উত্তরণের একটাই পন্থা আছে। বিএনপির ভেতরেও অনেক ভালো মানুষ আছে, অনেক মুক্তিযোদ্ধা আছে। তাদেরকে বলবো, আপনারা এখনো জেগে উঠুন। আপনারা আপনাদের অবস্থার পরিবর্তন করুন। আপনারা একটু স্বাধীনভাবে চিন্তা করতে শিখুন। না হলে এই দেশ রাজাকাররা গ্রাস করে খাবে। আপনার মনে থাকার কথা, চরমোনাই পীর সাহেব মাঝে মাঝে বলতেন যে শিবিরের ৩ গুণ: বেআমল, বেয়াদব, উচ্ছৃঙ্খল। আরেকটা জিনিস উনি বলতেন যে জামাত যেখানে গেছে সেইখানেই ধ্বংস করছে। বিএনপিতে গেছে, আলিয়া মাদ্রাসা গেছে, আলিয়া মাদ্রাসা ধ্বংস করছে, বিএনপিতে গেছে। সুতরাং এখন এই সরকার হচ্ছে সেনাবাহিনী নিয়ন্ত্রিত, জামাত নিয়ন্ত্রিত সরকার। আপনি দেখেন, ইলেকশন হয়ে গেছে মার্চ মাসে, রাইট? ১২ তারিখে। তাহলে এখনো কেন সেনাবাহিনী ইয়াতে যায় না, ব্যারাকে যায় না? ১ নাম্বার প্রশ্ন। ২ নাম্বার, এই যে মব সৃষ্টি হচ্ছে, সেনাবাহিনী যদি থাকে তাহলে সেনাবাহিনী কেন এইগুলি নিয়ন্ত্রণ করে না? সুতরাং মানুষকে ভয় ভীতির মাধ্যমে এই জামাত শিবিররা একটা মানে বাংলাদেশের অবস্থা দিন দিন একটা জঙ্গি রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছে, যার জন্য কোনো দেশ যেমন ইনভেস্ট করতে পারছে না, এবং এইটার উত্তরণ এত সোজা হবে না। কারণ এই সেনাবাহিনীর প্রধানই ৫ তারিখে এসে বলেছিল, তখন জামাত একটা নিষিদ্ধ দল, বলেছিল আমি আমিরে জামাতের সঙ্গে কথা বলেছি। একজন সেনাবাহিনীর প্রধান কিভাবে একটা নিষিদ্ধ দলের প্রধানের সঙ্গে কথা বলতে পারেন? উনি তো বলেননি আমি মির্জা ফখরুলের সঙ্গে কথা বলছি, উনি তারেক রহমানের সঙ্গে কথা বলেছি, অথবা বেগম জিয়ার সঙ্গে কথা বলেছি, অথবা মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে কথা বলেছি, সেই কথা তো বলেননি। সুতরাং সেই জিনিসগুলি বুঝতে হবে যে এখন আবার তারেক রহমানকে যখন নিয়ে আসলেন, উনি তো ভিভিআইপি না, তো ওনার পেছনে কেন সেনাবাহিনীর একটা বিরাট অংশ দিয়ে দেওয়া হলো? আপনাকে মনে রাখতে হবে যে পাকিস্তানের রাজনীতি নিয়ন্ত্রণ করে সেনাবাহিনী, যার জন্য ওদের স্থায়ী কোনো সরকার থাকে না, বেশি দিন থাকে না। আপনাকে আরো একটা জিনিস বলি, যে আমি মাঝে একটা আলোচনা শুনছিলাম, পাকিস্তানে একজন সিএসপি অফিসার যার ব্যাচমেট বাংলাদেশে আছে। তো উনি ১৯৯৮ অথবা ৯৯ সালে একবার বাংলাদেশে এসেছিলেন। তখন উনি এক সচিব পাকিস্তান সরকারের, আর ওনার ব্যাচমেট বাংলাদেশে তখন বাংলাদেশ সরকারের সচিব। উনি ঢাকায় এসে শেরাটনে ছিলেন। ওখানে এসে উনি কল করলেন ওনার যে ব্যাচমেট তাকে, যে এরকম আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। সেটা ছিল রোববার। তো উনি বললেন যে আমার পক্ষে তোমার সঙ্গে বৃহস্পতিবারের আগে দেখা করা সম্ভব না। বললে কেন? বলে যে আমাদের প্ল্যানিং কমিশনের মিটিং হবে, এবং স্বয়ং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা উনি প্রিজাইড করবেন, এবং উনি ৯টায় শুরু করবেন। এটা কবে নাগাদ শেষ হবে আমি জানি না, এবং প্রতিদিন কয় ঘন্টা চলবে সেটাও আমি জানি না। তো
তো উনি দুঃখ করে বলছেন পাকিস্তানের রাজনীতি বলে 60-70 বছরে বলে যে আমি কোনোদিন দেখিনি এই রকম কমিটমেন্ট একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে, ইনক্লুডিং ইমরান খান। আরো আরেকটা জিনিস বলেছিলেন যে বাংলাদেশের যেটা পেরেছে শেখ হাসিনা সরকার সেটাকে সেনাবাহিনীকে রাজনীতির বাইরে রাখা। 3 নাম্বার, নারীর শিক্ষায়ন বা উইমেন এম্পাওয়ারমেন্ট করতে পেরেছিলেন। আরেকটা জিনিস যেটা করতে পেরেছে বাংলাদেশ করতে পেরেছে সেটা হচ্ছে যে ধর্মনিরপেক্ষতা। এই সমন্বয় ঘটিয়ে একটা দেশ এগিয়ে গেছে। কিন্তু এইগুলি থেকে আমরা যেদিকে দেখছি সেটা খুব অশনি সংকেত দেখছি। কারণ যারা শরিয়া আইন কায়েম করবে তার মানে অন্য কোনো রাজনৈতিক দল থাকতে পারবে না। আপনি শরিয়া রাষ্ট্র, আমি যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে পাশ্চাত্যের প্রতিটা দেশেই দেখবেন যে চার্চ অ্যান্ড স্টেটের সেপারেশন আছে। কারণ কি? ধর্ম ধর্মের জায়গায় থাকবে, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে। রাষ্ট্র রাষ্ট্রের নীতি অনুযায়ী চলবে, ধর্ম তার ধর্ম অনুযায়ী চলবে। আমি বলিনি তার জন্য যে আমি ধর্মভীরু একজন মানুষ, কিন্তু ধর্ম ধর্মের জায়গায় থাকবে। একটা দেশে খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিন্দু বিভিন্ন ধর্ম পালন করে না অনেক মানুষ আছে। আর যদি বলেন যে একটা দেশে 90% মুসলমান, তাহলে সেখানে কেন সুদ, রাহাজানি, খুন অথবা ধর্ষণের মতো ঘটনা? কয়েকদিন আগে আমি দেখেন যে জিনিসটা, এই যে এতগুলি শিশু মারা যাচ্ছে, প্রতিদিন শিশু মারা যাচ্ছে হামের টিকার অভাবে, কেন তাদেরকে বিচারের আওতায় আনা যায় না? এই সরকারের কি কোনো জবাবদিহিতা নেই? বা গত সরকার প্রায় আমার জানা মতে প্রায় 400 শিশু মারা গেছে এই পর্যন্ত। এর জবাব কে দিবে? জি। সুতরাং আমি ওই জিনিসটা, যে জিনিসটা বলছে মুক্তিযোদ্ধা, তাহলে তো বিএনপি, আপনার মনে থাকার কথা, অ্যাডভোকেট ফজলুর রহমানের বাসার সামনে যখন মব সৃষ্টি করেছিল তখন বিএনপি তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে উল্টা ফজলুর রহমানকে শোকজ দিয়েছিল। সুতরাং আমি তারেক রহমানের কাছ থেকে আশা করি না যে উনি বেগম জিয়ার মতো মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন, সেটা আমি আশা করি না। আমি বাংলাদেশের অন্য যারা মুক্তিযোদ্ধা আছেন এবং বিএনপির ভেতর তাদেরকে বলবো, তাদেরকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানো উচিত এবং এটার প্রতিবাদ করা উচিত। যদি প্রতিবাদ করে তাহলে মুক্তিযোদ্ধা বেঁচে থাকবে, তাহলে বঙ্গবন্ধু যেমন বেঁচে থাকবে, জিয়াউর রহমানও বেঁচে থাকবে। আর বঙ্গবন্ধু বেঁচে না থাকলে জিয়াউর রহমান কোনো রকম বেঁচে থাকবে না, আপনি যেভাবেই সেটা করতে চেষ্টা করেন। আমি এর আগে বলেছিলাম যে এই কালুরঘাট বেতার কেন্দ্র ছিল 10 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন। জি। এই 10 কিলোওয়াট দিয়ে আর যাই করা যায়, আপনার এটা অন্য জায়গা থেকে শোনা যায় না। ওই ইভেন ফেনী থেকেও শোনা যায় না। আমি তো দেখেছি, আমার কাছে, আপনাকে আমি পাঠাবো, একটা ডকুমেন্টেশন আছে আমার কাছে, যেটা এই 10 কিলোওয়াটের কত সার্কেল হয় সেই অনুযায়ী দেখা যায় যে এটা দিয়ে অন্য কোথাও শোনা, এবং এই ভাষণটা পরবর্তীতে প্রচার করা নেই। এবং ইভেন বঙ্গবন্ধু সম্পর্কে জিয়াউর রহমান সাহেব বিচিত্রায় লিখেছেন যে 7ই মার্চের ঘোষণাই ছিল তার জন্য গ্রিন সিগন্যাল, এবং পাকিস্তানের কিরকম ব্যবহার করতো সেগুলি সবই লিখেছেন বঙ্গবন্ধু। উনি বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি ইয়ে করে রেখে। সুতরাং আমি বিএনপি নেতৃবৃন্দকে মাঝে মাঝে চ্যালেঞ্জ করে বলি যে আপনারা একটা লেখা অথবা একটা জিয়াউর রহমান জীবিত অবস্থায় যদি উনি কোনো কিছু লিখে রেখে থাকেন সে দেখান, অথবা ওনার কোনো বক্তব্য দেখান যেখানে উনি নিজে দাবি করেছেন আমি স্বাধীনতার ঘোষক, আমি মেনে নেব। আপনি দেখান তো, সেটা পারেন না। আবার বঙ্গবন্ধুকে, সুতরাং এই যে জিনিসগুলি করছেন এটা বাংলাদেশের জন্য কখনোই শুভ হবে না। আপনার হুমায়ুন আজাদের কথা মনে থাকার কথা যে উনি বলেছিলেন যে একটা সময় আসবে যে এই মুক্তিযোদ্ধাদেরকে, মুক্তিযোদ্ধাদেরকে বাংলাদেশ স্বাধীন করার অপরাধে তাদেরকে বিচার করা হবে। আমরা সেই অবস্থায় দেখছি। আপনি তাজুল ইসলাম যে ট্রাইব্যুনালের সভাপতি, সে জামাতের লোক, ওর সঙ্গে মেহেদী নামে একজন ইয়ে ছিল, আপনার জি। ব্যারিস্টার ছিল। আপনি সহকারী, কি জানেন সহকারী। তার রাজনৈতিক পরিচয়? সহকারী ছিল, সহকারী। হ্যাঁ, আপনি কি জানেন তার রাজনৈতিক পরিচয়? ছাত্র শিবিরের নেতা ছিল। ছাত্র শিবির না, গোলাম আজম সাহেবরা 4 ভাই। 4 ভাই। ওনার পাশাপাশি বাড়ি ওনাদের। ওনার যে 3 নাম্বার ভাই, তার আ আ ও তার নাত জামাই হচ্ছে মেহেদী। আচ্ছা। লিঙ্কগুলা দেখছেন? হুম। আমি
বলছি যে আমি যেটা তথ্য দিলাম এই তথ্যটা ভেরিফাই করে নেন দর্শক, আমি হ্যাঁ, চ্যালেঞ্জ দিয়ে বলছি। জি, জি। ধন্যবাদ ওটা প্রিয় সহকারী দর্শক ছিল, যারা যেখান ওই থেকে কাজগুলি করতেছিল, গোলাম আজমের বাড়ি থেকে যে নির্দেশগুলি আসতেছিল সেই অনুযায়ী সে কাজগুলি করতেছিল। জি। প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের সাথে রয়েছেন, এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন, গুরুত্বপূর্ণ সময় দিয়েছেন এবং তার প্রতিটি কথার মধ্যে আমাদের দেশ, মানুষ, মাটি, মানচিত্র এই বিষয়গুলো উঠে এসছে। প্রকৌশলী জিয়া করিম আমাদের সাথে রয়েছেন। তিনি থাকবেন আরো কিছুটা সময়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর আপনারা যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে, যদি মনে হয় তথ্যপূর্ণ সেক্ষেত্রে শেয়ার করবেন। YouTube এও আমাদের এই আ আজকের এই ভিডিওটি চলছে। আপনারা যারা যেখান থেকে যুক্ত হচ্ছেন তাদের সবাইকে আবারও ভালোবাসা জানাচ্ছি। সেই সাথে বেশ কয়েকটা বিষয় আজকে গণমাধ্যমে এসছে, আলোচিত হচ্ছে। তার মধ্যে একটি বিষয় হচ্ছে মারদিয়া মমতাজ। আজকের সম্মানীয় অতিথি আপনার দৃষ্টি আকর্ষণ করছি মারদিয়া মমতাজ দাদা তার দাদা যিনি সেই ব্যক্তির বক্তব্য অনুযায়ী ওই দাদার ভাইকে হত্যা করা হয়েছিল কুমিল্লাতে। যারা হত্যা করেছিল তারা কারা বা কি কারণে হত্যা করা হয়েছিল সেগুলো ডিটেইল এখন আর ওইভাবে পাওয়া যায় না। তবে এতটুকু এসছে গণমাধ্যমে যে তার তার দাদার ভাইকে অর্থাৎ চাচাতো দাদাকে হত্যা করার পরে তারা হচ্ছে যে ভয়ে, আতঙ্কে সপরিবারে সবাই দেশের বাইরে চলে গিয়েছিল এবং মারদিয়া মমতাজ ওইখানেই বিদেশেই পড়ালেখা করেছে। এভাবেই বিভিন্ন গণমাধ্যমে এসছে। তো সেই মারদিয়া মমতাজ কিন্তু দেশে আসবার পরে একরকম প্রতিশোধ পরায়ণ হয়ে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন। সেই মারদিয়া মমতাজ বলেছেন, নারীরা হচ্ছে ট্রফির মতো যে কারণে জামাত ইসলাম এই ট্রফিকে ইউজ করেনি। কিন্তু আজকে সেই মারদিয়া মমতাজ তো ইউজ হয়ে গেলেন, ট্রফিতে পরিণত হয়ে গেলেন। এই যে মারদিয়া মমতাজরা মুখে এক কথা বলে, কাজে আরেকটা করে এবং একটা সময় কিন্তু বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা জামাত ইসলাম ছড়িয়েছে বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে, অমুক করেছে, তমুক করেছে। ইভেন এই যে আসিফ নজরুলের মতো অথর্ব, বেয়াদব, ব্যাককল যে ঢাকা ইউনিভার্সিটিকে কলঙ্কিত করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে কলঙ্কিত করেছে, সেই ব্যক্তি বলেছিলেন ২৬ লক্ষ ইন্ডিয়ান বাংলাদেশে চাকরি করে। তিনি তো উপদেষ্টা থাকা অবস্থায় একটা প্রমাণও দেখাতে পারেননি, বরঞ্চ হায় আল্লাহ খালেদের শোতে গিয়ে বলেছেন যে এটা কথার জন্য তিনি কথা বলেছেন। এই যে প্রক্রিয়ার বিষয়গুলো, চারপাশে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র। তো দিন শেষে মারদিয়া মমতাজরা সংসদেও যায়, ট্রফিও হয় এবং দাদা হত্যার বিচারের দাবিতে প্রতিশোধ নেবার জন্য নাকি তারা সংসদে যায়। এই যে সামগ্রিকভাবে প্রতিশোধ পরায়ণতা, এই বিষয়গুলোকে আমরা কিভাবে প্রতিহত করব? যারা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের মানচিত্রকে ভালোবাসি, স্বাধীনতা সার্বভৌমত্বকে ধারণ করি, তারা কিভাবে মারদিয়া মমতাজদের মতো এইসব কালপিটদেরকে আমরা প্রতিহত করব? কি বিশ্লেষণ আপনার? এখন ধরেন এইগুলি যদি করতে হয় তাহলে আপনাকে ১ম হচ্ছে যে একটা দেশের যে মূল যারা এই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, তারা হচ্ছে পুলিশ বাহিনী। আপনি দেখেন যে গত ২৪শে জুলাই আগস্টে প্রায় ৩২ এর মতো পুলিশকে হত্যা করা হলো এবং কারা হত্যা করলেন? তারা নিজেরাই স্বীকার করেছেন যে, "আমরা হত্যা করেছি।" সুতরাং আগে এই হত্যাকাণ্ডের বিচার হতে হবে। আপনি এতগুলি দরকার নেই, একটা হত্যাকাণ্ডের বিচার করেন। যেখানে একজন মহিলা পুলিশ বলছে যে তার পেটে বাচ্চা আছে। আপনি শুধু একসঙ্গে ২ জন মানুষকে হত্যা করলেন। সেই হত্যাকাণ্ডেরও বিচার হচ্ছে না। সুতরাং আপনি বিচার ব্যবস্থায় যদি ঠিক না করতে পারেন, ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে পুলিশ প্রশাসনকে যদি তার মনোবল ফিরিয়ে না দেন, তাহলে এইগুলি কোনো অবস্থাতেই ঠিক হবে না। আর আ এই যে যারা গুপ্ত ছিল তাদের বিচার করেন। আপনার ছাত্রলীগের যদি বিচার করতে হয়, ছাত্রলীগের বলছেন ছাত্রলীগ অপরাধী, তাহলে ফরহাদ, তারপরে এই অ্যাম সাদেক কায়েম এদের আগে বিচার করেন। এরা তো পদবি আ প আ এদের পদ ছিল ছাত্রলীগের। তাহলে এদের কেন বিচার করতে পারছেন না? এরা অপরাধ করেছে। আপনার মনে থাকার কথা আ বাং আ বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে আবরার হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডের সঙ্গে শিবির ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং বিভিন্নভাবে আসছে। এখন ডাকসুতে যারা আছে, এদের বেশিরভাগ
অসম্ভব উগ্রবাদী, এরা ছাত্রলীগের ভেতরে লুকিয়ে ছিল লুঙ্গির নিচে, এরা বিভিন্ন পদ দখল করেছিল, এরাই ছেলেদেরকে নিরীহ ছাত্রদেরকে টর্চার করত। তাহলে এদেরকে বিচারের আওতায় কেন কেন আনেন না? অথবা আমরা দেখতে চাই যে জামাত এবং শিবিরের গত 15 বৎসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কমিটি ছিল তার পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হোক। অথবা বুয়েটের যে শিবিরের পূর্ণাঙ্গ কমিটি ছিল তার সেই কমিটির প্রকাশ করা হোক। তাহলে দেখতে পাবেন যে অত অপরাধ হয়েছে বাংলাদেশে, এই প্রতিটা অপরাধের সঙ্গে শিবির যুক্ত। আপনি দেখেন যে আবরার হত্যাকাণ্ডের মামলা, খুনিদের মামলা লড়লেন কে? শিশির মনিরকে ছাত্র শিবিরের সভাপতি। আবার যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যখন রাজনীতি নিষিদ্ধ ছিল, তখন দেখা গেল কিছুদিন পরে শিবির কমিটি দিল, সেন্ট্রাল কমিটি, যে সেখানে শিবিরের সভাপতি নির্বাচিত হলেন বুয়েট শিবিরের সভাপতি। তাহলে রাজনীতি যেখানে নেই সেখানে আবার শিবিরের কমিটি থাকে কিভাবে? অন্য সংগঠন যদি তাদের কমিটি দেয় সেখানে অসুবিধা প্রশাসনের, কিন্তু শিবির কমিটি দিলে কোনো অসুবিধা থাকে না। তার মানে আপনার রন্ধ্রে রন্ধ্রে স্বাধীনতা বিরোধীরা যুক্ত, এবং এই স্বাধীনতা বিরোধীকে চিহ্নিত করতে হবে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এবং তাদেরকে যারা দেশকে ভালোবাসে না, যারা আমাদের মুক্তিযুদ্ধকে অপমানিত করে, অথবা যারা আমাদের পতাকাকে, অথবা যারা আমাদের জাতীয় সঙ্গীতকে, তাদেরকে বিচারের আওতায় আনেন। আমি মাঝে দেখলাম এই ব্যারিস্টার শাহরিয়ার নাকি, সে দেখছি কোথায় অনুষ্ঠান হচ্ছে, জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে, সে বসে আছে। তাহলে এইসব মানুষকে কেন বিচারের আওতায় আনতে পারেন না? সুতরাং এই মার্জিয়া বলেন আর যাই বলেন, যারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাকে ভুলুণ্ঠিত করছে অথবা মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্ন জায়গায় জুতার মালা দিয়ে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। যদি না পারেন তাহলে এরকম অনেক জিনিসই দেখবেন আপনারা, আর যদি করেন তাহলে দেখবেন যে এইগুলি আর দেখতে পারবেন না। বেগম জিয়া মাঝে মাঝে বলতেন এই জামাত ইসলামী তো মুনাফেকের দল। এটা আমি বলছি না, বেগম জিয়ার অনেক বক্তব্য আছে, আপনি শুনে দেখেন। সুতরাং এই মুনাফেকের দলকে নিয়ে যদি আপনি রাজনীতি করেন তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে না, এরা দেশকে পিছিয়ে দিবে। আপনি দেখেন, আমি কোনো দেশেই উগ্রবাদকে সমর্থন করি না। আমি অনেকদিন আগে বলেছিলাম যে এই যে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, দেখবেন যে পশ্চিমবঙ্গে বিজেপি জিতবে। অনেকে আমাকে বলছে এটা সম্ভব না। আমি বলছি দেখেন, শুধু যদি এই জামাত ইসলামের এই উত্থান দেখেন তাহলে পশ্চিমবঙ্গের এই একই অবস্থা দেখবেন, এবং সেটাই দেখলেন। কারণ এদের কোনো ধর্ম নেই, এরা আল্লাহ কোরআন শরীফে বারবার বলে দিচ্ছেন যে ই কিল এ হিউম্যান বিং, ই কিল অ্যান হোল হিউম্যানিটি, ই সেভ এ লাইফ, ই সেভ দ্য হোল হিউম্যানিটি। সুতরাং সেইখানে আমি কে বলার যে কে ধর্ম পালন করলো না, সে ধর্ম পালন করলো না, প্রফেটের সময় তো অনেকে ধর্ম পালন করেনি, তার জন্য কি তাকে মেরে ফেলছে? এরকম অনেক গল্প, অনেক আছে যে হাদিস নারেশ আছে যে প্রফেট কিভাবে টেক কেয়ার করছে মানুষকে, সেই মানুষ প্রফেটের ভয়তে চলে যাচ্ছে, প্রফেট ওই বস্তা নিয়ে চলছেন ওই বুড়ির পেছনে, এরকম তো ঘটনা অনেক আছে। সুতরাং আর এখনকার ফতোয়া কিভাবে হচ্ছে? তো দুইটার ভিতর পার্থক্য আছে যে যে জিনিসগুলি। সুতরাং এখন মুনাফেকের সংখ্যা, আপনার কোথাও বলা হয়েছে যে ধর্মে, আমাদের ধর্মে যে এরকম লুকিয়ে থাকতে হবে, লুকিয়ে থেকে অপরাধ করতে হবে, অন্যের ঘাড়ে দোষ চাপাতে হবে? এগুলি তো বলা নেই। সুতরাং এই যে জিনিসগুলি আমি আমি বলবো যে মুক্তিযোদ্ধা যারা করে আমাদের দেশে আমাদেরকে একটা দেশ উপহার দিয়েছেন, তারা বাংলাদেশের সূর্য সন্তান, তাদেরকে সম্মান করতে শিখেন, এবং যদি সম্মান আমরা করতে পারি তাদেরকে, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। আর যদি এর বাইরেও আপনার রাজনীতিতে দ্বিমত থাকতে পারে। বঙ্গবন্ধু সবুর খান অপরাধ করেছিলেন, শাহ আজিজ অপরাধ করে তাদেরকে জেলে দিয়েছিলেন, তাদের বিচারের আওতায় এনেছিলেন, কিন্তু জিয়াউর রহমান সাহেব এসে তাদেরকে ছেড়ে দিয়েছেন। কিন্তু উনি এনশিওর করেছিলেন যে সবুর খান অথবা শাহ আজিজের যাতে কোনো অসম্মান না হয় জেলে, কারণ জেল তো মানুষের নিরাপদ আশ্রয়, এবং উনি এনশিওর করেছিলেন যে তাদের কোনো অসম্মান যাতে না হয়। অ্যাজ এ রাষ্ট্রপ্রধান এটা আপনার দায়িত্ব। কিন্তু এখন আমরা কি দেখছি? এই যে এত মুক্তিযোদ্ধা জেলে, আসাদুজ্জামান নূর, শাহরিয়ার কবির, ডাক্তার আব্দুর রাজ্জাক, আমির হোসেন আমু, আপনার বাসার বাড়ি থেকে বেশি দূরে না বোধহয় আমির হোসেন আমুর, জি, অনেকে, আপনার হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন থেকে শুরু করে এত মুক্তিযোদ্ধা যারা জেলে আছেন,
বিনা অপরাধে, বিনা বিচারে। কি কারণে? এই ২০ মাস ২ বছর, অলমোস্ট ২ বছর হয়ে যাচ্ছে তাদেরকে বিনা বিচারে আপনি জেলের ভিতরে রেখে দিয়েছেন। এই অবস্থা থেকে রেহাই পেতে চাই। এই অবস্থা উত্তরণ দরকার। এই অবস্থার জন্য মানুষকে জেগে উঠতে হবে, মানুষকে রাস্তায় নেমে আসতে হবে। আপনি একজন রিক্শাওয়ালা আগে বলছেন, "আগে তো আমি ১,৫০০ ৳২,০০০ ইনকাম করতে পারতাম। এখন আমার ৳৫০০ ইনকাম হবে না। আমি খাবো কিভাবে?" তো মানুষের যদি আমি তো দেখি এখন যেটা আমি দেখি যেটা সেটা হচ্ছে বাংলাদেশে একটা দুর্ভিক্ষ দেখা দিতে পারে। এই দুর্ভিক্ষ যদি দেখা দেয় অনেক মানুষ মারা যেতে পারে। সুতরাং সেইটা নিয়ে আমি বিচলিত বেশি। আর আর এইটার পেছনে দায়ভার সম্পূর্ণ এই জামাত ইসলামের। এরা এই দেশটাকে ধ্বংস করে দিল। এর আগে ৭১ যেমন ধ্বংস করেছে, মানুষ ৩০ লক্ষ আমাদের শহীদ করেছে, ২ লক্ষ মা-বোনের ইজ্জত লুটেছে। এখনো একই অবস্থা চলছে। জি, এর বাইরে কোনো কিছু চলছে না। জি ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা প্রায় ১ ঘন্টা এই আলোচনাকে নিয়ে এসেছি আপনাদের জন্য। বিশেষ করে জ্বালানি তেলের বিষয়ে আমরা কথা বলেছি, বিদ্যুৎ সংকট নিয়ে কথা বলেছি, দেশের অর্থনৈতিক সংকট নিয়ে কথা বলেছি। আমাদের সম্মানীয় অতিথি জ্বালানি বিষয়ক বিভিন্ন ধরনের গবেষণা তিনি করেন। সেই বিষয়গুলো আমাদের সাথে শেয়ার করেন এবং চমৎকার একটি তথ্য কিন্তু আপনার সামনে আজকে আমরা উপস্থাপন করেছি। সেটা হচ্ছে যে তিনি বললেন যে আমরা কিন্তু ৫৬,০০০ বর্গমাইল এখন আর নাই। কারণ বঙ্গবন্ধু কন্যা সমুদ্র বিজয়ের মধ্য দিয়ে একটা বড় অংশ বাংলাদেশের মানচিত্রের সাথে যুক্ত করেছিলেন। যে কারণে এখন আর ৫৬,০০০ নাই। যদিও আমরা গতানুগতিক জায়গা থেকে অনেক সময় এটা বলি, যেহেতু এইটা একটা বড় বিজয় আগামী দিনগুলোতে আমরা ওই অঙ্কটা বলতে চাই। ৫৭,০০০ সামথিং কত যেন? ৫৭,২৭০ সম্ভবত। ৫৭,২৭০। এটা সম্ভবত আমরা আমি আগামীতে বলব এবং এটা যে বঙ্গবন্ধু কন্যার অবদান সেটা আমরা আপনাদের সামনে বারবার স্মরণ করিয়ে দিব যাতে করে আপনারা অন্তত লজ্জায় হলেও এই বাংলাদেশে বর্তমান যে রাজনৈতিক কাঠামোটা চলছে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্য নিজেরা নিজেদের মতো করে ঐক্যবদ্ধ হন। তো একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা শেষেই একটা প্রশ্ন দিয়ে শেষ করব সেটা হচ্ছে যে ২ লক্ষ মা-বোনের সম্ভ্রম তারা নিয়েছে ৭১ এ। এখন কিন্তু প্রতিদিন ৫ থেকে ১০ জন মায়ের এবং কন্যার সম্ভ্রম তারা নিচ্ছেন। মায়ের এবং কন্যার বললাম এই কারণে যে ওই বাচ্চাটার বয়সই তো ১০, ১১, ১২, ১৩, ১৪, হুম। ১৫ আমার কন্যার বয়সী। আপনাদের কন্যার বয়সী। আপনারা যারা ৩০-৪০ ঊর্ধ্ব মানুষ, যারা ৫০ ঊর্ধ্ব মানুষ তাদের সবারই কন্যার বয়সী। এই কন্যার বয়সীদেরকে তারা যে ধর্ষণ করছে এটা কিন্তু আমি মনে করি জামাত ইসলাম নেপথ্য কারিগর হিসেবে তুলে দিচ্ছে তাদের হাতে এই মায়েদেরকে, বোনদেরকে, কন্যাদেরকে। এই যে তুলে দিচ্ছে এটা অনেক সময় হয় না যে মুখ দিয়ে বলতে হয় না কিন্তু আল্টিমেটলি বলার মতো কাজ হয়ে যায়। হাত দিয়ে ধরতে হয় না কিন্তু আল্টিমেটলি ধরার মতো কাজ হয়ে যায়। জামাত ইসলাম যে বর্তমান পরিস্থিতি তৈরি করেছে, ওই পরিস্থিতির কারণেই আমার মায়েরা ধর্ষিত হচ্ছে, বোনেরা ধর্ষিত হচ্ছে, কন্যারা ধর্ষিত হচ্ছে, প্রিয়জনেরা ধর্ষিত হচ্ছে, আমাদের সন্তানেরা বলাৎকারের শিকার হচ্ছে। এই চরম পরিস্থিতি থেকে উত্তরণের জন্য এই সংক্ষেপে যদি ২ মিনিট বলেন প্লিজ। আ একটা হচ্ছে যে মানুষের একটা হচ্ছে ১ম দরকার যে শিক্ষা। আমাদের শিশুদের থেকে শুরু করে সবাইকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। আর হচ্ছে যে সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি করা। যে একটা শিশুকে যে সে যখন স্কুল থেকে বাড়ি ফিরে তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিক্ষককে সে ভয় পায়, বাসায় এসে অনেক জিনিস বলে না, অনেক ঘটনা ঘটে যায়। এইগুলির ব্যাপারে অবহিত করা যে কোনো রকম যদি কোনো শিক্ষক বা কেউ অপরিচিত কেউ তাকে টাচ করে বা করে সেইগুলো যেন পরিবারকে জানানো হয়। আরেকটা হচ্ছে যে সরকার সমাজের অবক্ষয় যেটা হয়েছে অপসংস্কৃতির জন্য আ যে আ জামাত ইসলামী বা যারা ধর্মীয় রাজনীতি করে তাদের কাছে তারা মনে করে যে অন্য ভিন্ন মতের যারা তাদের বউ, তাদের মা, তাদের কন্যা গনিমতের মাল। সুতরাং এই ধরনের রাজনীতি বাংলাদেশ থেকে চিরতরের জন্য বন্ধ করতে হবে। চার্চ অ্যান্ড স্টেট সেপারেশন করতে হবে। কেউ যদি রাজনীতি করতে চায় তাকে দেশের প্রচলিত আইনে রাজনীতি করতে হবে, ধর্ম নিয়ে না। আর ধর্মীয় ব্যাপারগুলি শিক্ষা আসবে কিন্তু শিক্ষার পাশাপাশি যে
এই ধর্মের নামে যে যে কাজগুলি হচ্ছে, যে ওয়াজের ভিতরে যে সমস্ত জিনিস বলা হয়, এইগুলি বন্ধ করতে হবে। আর একটা শিক্ষানীতি দরকার বাংলাদেশে। এই ৬ টা শিক্ষানীতি হলে চলবে না। আপনি ধরেন আমার যে ইমাম, আমাদের ইস মানে মসজিদের যে ইমাম, সে আ একসময় অ্যামাজনের আম সিনিয়র ম্যানেজমেন্টে কাজ করত, সফটওয়্যার ইঞ্জিনিয়ার পেশায়। কোরআনে হাফেজ, আলেম। কিন্তু সে ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড থেকে কম্পিউটার সায়েন্সে পাশ করা। আপনি এখন গুগল করলে দেখবেন ডক্টর মোহাম্মদ আবু তালেব। সে একসময় আমাদের ইমাম ছিল অনেক আগে। এখন নর্থ ক্যারোলাইনার একটা মসজিদের ইমাম। বাট তার যদি দেখেন, সে পিএইচডি ফ্রম হার্ভার্ড ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সে হাফেজ, আলেম। এই যে শিক্ষা, তাদের কথা যদি শুনে খুব সফট ভাষায় কথা বলবে, যেটা আমাদের ধরেন আমাদের সাবকন্টিনেন্টে যে সমস্ত ওলিরা এসেছিলেন, শাহজালাল, শাহপরাণ, মঈনুদ্দিন চিশতি, আম আপনার খানজাহান আলী। এই মানুষগুলো এসছিলেন, এই মানুষগুলির এমন কিছু ক্যারেক্টারিস্টিক ছিল যার জন্য অন্যরা আকৃষ্ট হয়েছিল। আমাদের তো অঞ্চল তো হিন্দু প্রধান ছিল। কেন তারা অন্য ধর্মে গেলেন? কারণ এই মানুষগুলো তাদেরকে আকৃষ্ট করতে পেরেছিলেন। সুতরাং এইটা আমাদের অভাব আছে। এখনকার যেভাবে করে, আমাকে কেউ দেখাতে পারবে প্রফেটের কোথাও এইরকম সাহাবারা এরকম এই ওয়াজ করছে? কোথাও না। আপনি ধর্ম বিক্রি করে পয়সা নিতে পারবেন না। ক্লিয়ারলি কোরআন শরীফে বলা আছে। সুতরাং এইগুলি বন্ধ করতে হবে। আর একজন মানুষ হাফেজ হয়ে, আমি যখন হজে গেলাম ১৪ সালে, বাঙালি একজন হাফেজের সঙ্গে পরিচয়। দেখি বাথরুম ক্লিন করছে। তাহলে আমার এই হাফেজ দিয়ে কি কাজে লাগলো? তাকে ইদার হাফেজি পড়ার পর তাকে টেকনিক্যাল শিক্ষা দেন, অথবা শিক্ষা কার্যক্রমে নিয়ে আসেন। তাহলে তার মেধা যেটা আছে, একজন মানুষ কোরআন শরীফ মুখস্থ করা ইজি না, কিন্তু খুব কঠিন কাজ। এই কঠিন কাজ যে করতে পারে, তার দ্বারা অন্য অনেক কাজই করা সম্ভব। তাকে টেকনিক্যাল ভোকেশনাল ট্রেনিং দেন, সাধারণ শিক্ষায় শিক্ষিত করেন, এনলাইট হবে, অন্যের ধর্মের প্রতি সহনশীল হবে। আর যদি সেইটা না করতে পারেন, যদি প্রথম থেকে শেখানো হয় মাদ্রাসায়, যেটা যারা বাংলা ইংরেজি না পড়ে, যারা ওস্তাদরা যেটা শিখায় সেইটাই শিখে, তাদের কাছে তথ্য আছে কিনা তারা সেইটাই শিখে। এই যে মানুষগুলি, ধরেন একটা জাতি আর পুরা মানব জাতি, একটা আপনি বাংলাদেশের ফাদার অফ দ্য নেশন একজন, আর সেইটাকে যদি আপনি আদম আলাইহিস সালামের সঙ্গে তুলনা করেন, এটা কেন করবেন আপনি বলেন তো? আদম আলাইহিস সালাম তো আল্লাহর সৃষ্টি। জানার ঘাটতির কারণে সম্ভবত হ্যাঁ, এই কাজগুলো বিষয় তারা হচ্ছে করে। আমাদের শিক্ষাক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনা দরকার। একমুখী শিক্ষা আনা দরকার। আ জি, আমরা ছোটবেলা ইসলামিয়াত আমাদের ছিল, পড়তে হতো, ইসলামিয়াত পড়তে হতো, হাদিস পড়তে হতো। কিন্তু তার মানে এইটা না যে আপনি দেখেন ইসলামের প্রসার যখন ঘটেছে, তখন কি ইবনে সিনার বই ৫০০ বৎসর মেডিকেল সায়েন্সে পড়ানো হয়েছে। ম্যাথমেটিক্স এর জিনিস আসছে। আপনি যে এই যে কম্পিউটার প্রযুক্তি 0 and 1, এটা আসছে কোত্থেকে? মুসলিম সায়েন্টিস্টরা করছে। রাইট। কেন? তাহলে আপনি চিন্তা করেন যে যখন ইউরোপ এই অ্যারিস্টটল অথবা প্লেটোর জিনিসপত্র পুড়িয়ে দিচ্ছিল, মুসলমানরা এটাকে রক্ষা প্রিজার্ভ, করেছে। হ্যাঁ, হুম, রক্ষা করেছে। যার জন্য আরবিতে ওই ওরা কিন্তু অন্যভাবে বলে আফলাতুন, আর অ্যারিস্টটলকে বলে আরাস্তুন। আরাস্তুন, হুম, হুম, আফলাতুন ২ টা বলে। ম্যাটার অফ ফ্যাক্ট, আমার বড় সন্তান যে ওর মিডল নেম আরাস্তুন। আমার শ্বশুর রেখেছিলেন যে যেহেতু অ্যারিস্টটলের নাম অনুযায়ী, যে ওর মিডল নেম আরাস্তুন। তাহলে জি, আপনি এখন দেখেন, এখন উল্টা আমরা কি করতেছি, যে আমাদের যে সংস্কৃতি ছিল সেটাকে ভেঙে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি, গুড়ায় দিচ্ছি। আগে তো সেটা করেনি। আপনি দেখেন অটোমান এম্পায়াররা কি করছে? তারা প্রিজার্ভ করে রাখছে কিন্তু। আপনি এখন আ এই টার্কিতে যান যেগুলি, সেগুলো অটোমান এম্পায়াররা রেখেছে। কিন্তু এখন এইটা যদি সৌদি আরবে থাকতো, তাহলে এই ওয়াহাবিরা পোড়াই দিত। বাংলাদেশেও সেই একই অবস্থা হচ্ছে। সুতরাং এইগুলি থেকে উত্তরণের একটাই পন্থা, যে একমুখী শিক্ষানীতি, এবং সেই শিক্ষানীতি হবে একজন মানুষকে মানুষ হিসাবে দেখার, একজন মানুষকে মানুষ হিসাবে চেনার, এবং সে কোন ধর্ম পালন কোন জাতির, কোন গোষ্ঠীর, কোন বর্ণের, সেটা দেখার বিষয় না। একজন জি। মানুষের মৃত্যুতে যদি তার জাতি, তার বর্ণ, তার ধর্ম, তার গোষ্ঠী জানার প্রয়োজন হয়, তাহলে বুঝতে হবে যে আমি আগে মানুষ কিনা।
জি। সুতরাং এইগুলি ধন্যবাদ। উত্তরণ হ্যাঁ, করতে গেলে এইগুলি দরকার। আর সমাজের সচেতনতা দরকার। যে সমাজে যে অবস্থা চলছে, যে আমাদের মেয়েদেরকে, উত্তরণ। ছেলেদেরকে এই শিক্ষা দেওয়া যে কখনো যদি এইগুলি দেখে, এগুলির প্রতিবাদ করা, এগুলি প্রতিরোধ গার্ডিয়ানকে করা। অবহিত করা, সেইগুলি। ধন্যবাদ। জি। ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দীর্ঘ সময় নিয়ে কথা শুনছিলাম আমাদের প্রিয় শ্রদ্ধাজন প্রকৌশলী জিয়া করিমের কাছ থেকে। আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে শেয়ার করবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মধ্য থেকে যদি কেউ আমাদের এই আলোচনায় যুক্ত হতে চান সেটাও আমাদেরকে জানাবেন। কারণ আমরা মুক্তিযুদ্ধ, দেশ এবং দেশের মানুষের জন্য নিবেদিত থেকে এগিয়ে যেতে চাই। পূর্বাভাস সাউন্ড বাংলা গণমাধ্যমের দৃষ্টিতে যারা যেখান থেকে আমাদেরকে দেখেছেন সবাইকে আবারও ভালোবাসা। আজকের আয়োজনের সম্মানীয় অতিথি প্রকৌশলী জিয়া করিম, আপনাকেও কৃতজ্ঞতা। আবারও আমরা আপনাদের সাথে যুক্ত করব আমাদের সম্মানীয় অতিথি জিয়া করিমের মতো অসংখ্য দেশপ্রেমী যারা কাজ করছেন তাদের মধ্য থেকে বাছাই করা প্রিয় মানুষদেরকে, প্রিয় শ্রদ্ধাজনদেরকে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। মনে রাখবেন সবার আগে দেশ এবং দেশের মানুষের কল্যাণ যেন নিজেদের মধ্যে আমরা নিশ্চিত করতে পারি, নীতির পথে থাকতে পারি এবং ওই যে পবিত্র কালামুল্লাহ শরীফে বলা হয়েছে, "ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক।" পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়ুন, জানুন এবং বুঝুন যে কে ভালো, কে মন্দ, কে কালো, কে আলো। এই বুঝবার জন্য পড়তে হবে এবং পড়ে আপনাকে জানতে হবে। ওই কান নিয়েছে চিলে বললেই চিলের পিছে, পিছে দয়া করে দৌড়াবেন না। এই দৌড়াতে, দৌড়াতে কিন্তু আপনারা জামাত শিবিরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। আপনারা এই জামাত শিবির জঙ্গিদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে আপনাদের পায়ে আপনারা নিজেরা কুড়াল মেরেছেন। আশা করি আগামী দিনগুলোতে এই ভুলের প্রায়শ্চিত্ত আপনারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ক্ষমতায় আনবার মধ্য দিয়ে সেই ভুলের প্রায়শ্চিত্ত করবেন। আমরা সেই প্রত্যাশায় আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজনের সমাপ্তি টানছি। ভালো থাকবেন নিরন্তর। শুভেচ্ছা সবাইকে। ধন্যবাদ। জি, আমি বিদায় নিচ্ছি। জি, জি, জি। কথা হবে। কথা বলব আপনার সাথে।